প্রায় 6 বছর পরে ঢাকা থেকে আবার ঘুরতে এসেছি সেই চেনা জানা শহরটায়। শহরটা আমার খুব চেনা, কারণ এ শহরে আমার অতীতটা বয়ে গেছে, যেখানে হারিয়ে ফেলেছি আমার প্রিয় মানুষটাকে। বন্ধুকে নিজের হাতে এখানে দাফন করেছি। ছাড়তে হয়েছে প্রিয় মানুষটাকে। আজও সে আমার অপেক্ষায় আছে, কিন্তু তার ভালো মনের আত্মা দেখা যায় গল্পটা শুনতে অবাক হলো, এটাই বাস্তব। আমার সাথে আমার বন্ধু বেইমানি করেছে, তাই এই হাতে মেরেছি প্রিয় মানুষটাকেও। আমি শত্রুকে ক্ষমা করতে পারি, কিন্তু আমার সাথে যে বেইমানি করে তাকে আমি ক্ষমা করতে পারি না, যার জন্য আমি প্রায় 5 বছর জেল খেটেছি। চলেন আপনাদেরকে আজকে অন্যরকম একটা গল্প শোনাই, যে গল্পে থাকবে না কোনো সিনিয়র, থাকবে না কোনো জুনিয়র, আর যেটা থাকবে এক ভালোবাসার রোমান্টিক গল্প। সকালবেলা ঘুম থেকে উঠেছি, এখনো চোখের মধ্যে ঘুম লেগে আছে। জানি না, ভালো লাগছে না। গতকালকে প্রচুর পরিমাণ পড়াশোনা করেছিলাম, তারপরে রাতে এতটা ঘুমাতে পারিনি। আমি ঘুম থেকে উঠে রেডি হয়ে ভার্সিটিতে যাওয়ার জন্য রওনা দিলাম। একটু সময় পরে হাতের ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি রুদ্র কল করেছে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে আমার বন্ধু রুদ্র বলে ওঠে, কিরে, কয়টা বাজে? এখনো ঘুম থেকে উঠিসনি? তোর ঘুমবে না নাকি? আর কত সময় ধরে ঘুমাবে? আরে আসতেছি, ওয়েট কর। পড়া শেষ করতে অনেক রাত হয়েছে, তাই ঘুম থেকে উঠতে দেরি হলো। কিরে ভাই, এত পড়াশোনা করে হবেটা কি? তুই তো এমনিতেই আমাদের কলেজের টপার, তার উপর এত পড়াশোনা করে কি করবি শুনি? তোর বাবার দেওয়া অর্থ সম্পদ তো কম নেই, এত বড় বিজনেস তোর নামে ফেলে রেখেছে। তাই বলে কি আমি নিজের পড়াশোনাটা বাদ দিয়ে এখন বাবার দেওয়া সেই সম্পত্তিটা ভোগ করব নাকি? তুইও কি না বলিস? তাড়াতাড়ি তোর বাইকটা নিয়ে আয়, আমরা ঘুরতে যাব ক্লাস শেষ করে। আরে আসতেছি, একটু ওয়েট কর। তোরা তো তারা কিসের? ক্লাসের এখনো 10 মিনিট বাকি আছে। তোমার মতো একজন হইলে আর কোনো কথা নেই। তুমি আমার বাবার কাছে বলেছো আমি নাকি ক্লাসে ঠিকভাবে পড়াশোনা করি না। রুদ্র কথাটা বলে কলটা কেটে দেয়। আমি একটা মুচকি হাসি দিলাম। আপনাদেরকে তো আমার পরিচয়টাই দেওয়া হলো না। চলেন আপনাদেরকে আমার পরিচয়টা দিয়ে নেই। আমি আবির চৌধুরী। পরিবারের মা বাবা একটা দুর্ঘটনায় মারা যায়। আমাদের সহায় সম্পত্তির অভাব নেই। আমাদের শহরে অনেক বড় বিজনেস আছে। আমার বাবা মৃত্যুর আগে আমাকে এই বিজনেসটা এভাবে পড়ে থাকে, তাই আমাদের এই ব্যবসাটা দেখাশোনা আমার বাবার বিশ্বস্ত একজন ম্যানেজার ছিলেন। উনি বর্তমানে দেখাশোনা করেন। উনি অনেক ভালো প্রকৃতির মানুষ, আর ওনার পরিবারে ওনার একমাত্র একটা ছোট মেয়ে আছে। উনি যতদিন আছে আমার ব্যবসা বাণিজ্য নিয়ে কোনো সমস্যা নেই, কারণ উনি দেখাশোনা করছে। উনি প্রত্যেকবারই আমাকে বলে পড়াশোনাটা যদি তাড়াতাড়ি সম্ভব শেষ করে ব্যবসার দায়িত্বটা নেওয়ার জন্য। বাসা থেকে বের হব তার আগেই ওনার কথা বলছিলাম। উনি আমার বাসার সামনে এসে বলে ওঠে, ছোট মালিক, আপনি কি কোথাও যাচ্ছেন নাকি? আপনাকে না আমি কতবার বলেছি আমাকে ছোট মালিক বলে ডাকবেন না, আমাকে আবির বলেই ডাকবেন। কি করব, পুরানো অভ্যাস। সেই অভ্যাসটা কি আর বদলাতে পারে? তোমাদের সেই ছোটবেলা থেকেই আমি এখানে বড় হয়েছি, তোমাদের নুন খেয়েছি। এখন কিন্তু আপনার ওপর রাগ হচ্ছে। আর আমি ভার্সিটিতে যাচ্ছি, কিছু হয়েছে নাকি? ওই যে নতুন একটা ফ্যাক্টরি খুলতে যাচ্ছে, আর একটা ফ্যাক্টরি জায়গা কিনেছে, ওখানে কিছু সাইন করতে হবে। ওটা আপনার নামে করে নেন, সমস্যা নেই। আমার নামে তো জায়গা বাড়ি গাড়ির অভাব নেই। এত কিছু দিয়ে আমি কি করব? আবির বাবু, আপনি কিন্তু একদম সহজ সরল একজন মানুষ। কতবার বলেছি, এমন সরলতা মানুষের কাছে দেখাবেন না। মানুষ ভালো না, সুযোগের সদ্ব্যবহার খোঁজে। আমি সবার সাথে দেখাই না। যারা বিশ্বাসের যোগ্য শুধু তাদেরকে আমি কথাগুলো বলি। হয়েছে, এত নেতিবাচক কথা আমাকে আর বলা লাগবে না। এখন সাইনগুলো করে দেন, আর আমাদের এই মাসে টাকা ব্যাংকে ঢুকবে, তাই ব্যাংকের সাইনগুলো করে দেন। ব্যাংকে টাকাগুলো ঢুকাতে হবে। আমি তাই করলাম, আমি সাইন করে দিলাম। আর যাওয়ার সময় বললাম, এতবার সাইন করে নেওয়ার কি আছে, একবারে তো টাকা নিয়ে গেলেই তো হয়। আর তুমি সবাইকে দিয়ে দেবে, আর বাকিগুলো তোমার কাছে রেখে দেবে। আমি জানি আপনি আমাকে অন্ধের মতো বিশ্বাস করেন। আমি এতটুকু বুঝতে পারি, আপনার বাবার পরে যদি আপনি কাউকে ভালোবাসেন, সেই মানুষটা আমি। কিন্তু আমি এতটা খারাপ মানুষ না যে আপনার এই ভালোবাসার সুযোগ নিয়ে অসৎ ব্যবহার করব।
আরে আপনি কি যে বলেন না, আমি না আপনাকে মাঝে মাঝে মন চায় যে চাঁদে পাঠিয়ে দিই। এসব কথা না চিন্তা করে এখন যা বলছি তাই করেন, আর কিছু প্রয়োজন হলে আমাকে কল করেন। আপনি তাহলে ভার্সিটিতে যান, আর আপনার জন্য কিছু কোম্পানি থেকে গিফট পাঠিয়েছে, এগুলো আমি ঠিকভাবে গুছিয়ে রাখছি। বিশেষ করে কয়েকটা গাড়ি পাঠিয়েছে অনেকগুলো কোম্পানি থেকে। সামনের মাসেই তো আপনার জন্মদিন, কিন্তু আপনি তো কখনো ভার্সিটির মধ্যে আপনার নাম পরিচয় কিছুই ঠিকভাবে কাউকে বলেন না। কি দরকার আমি মানুষের কাছে আমার আধিপত্যটা বলার? সবাই আমাকে আবির নামে জানে, কিন্তু কেউ হয়তো বা জানে না আমি চৌধুরী পরিবারের একমাত্র সন্তান আবির, আর ওই গ্রুপটাই যে আমার। আমি কতবার প্ল্যান করে যে আপনার বন্ধু বান্ধব সহ যত বড় বড় বিজনেসম্যান আছে সবার সাথে আপনাকে পরিচয় করিয়ে দেব, কিন্তু আপনি তো কোনোভাবেই চান না। এখন সামনের মাসে আপনার হচ্ছে জন্মদিন, এখন এই জন্মদিনে কি করার প্ল্যান আছে আপনার? সামনের মাসে বলতে গেলে ওই মাসে তো আর মাত্র 2 দিন বাকি। তাহলে দেখি, আমি ভেবেছি সামনের মাসে আমার কিছু বন্ধু বান্ধবকে নিয়ে আমি একটু রাঙামাটি গিয়ে ঘুরে আসব। অনেক দিনের ইচ্ছে, আর রাঙামাটি গিয়ে আদিবাসী মেয়েদের নাচ দেখব। কি বলেন, এত দূরে আপনি চলে যাবেন? আপনার জন্য সিকিউরিটি গার্ড তো আমার রেডি করতে হবে। আরে এইসবের কোনো প্রয়োজন নেই। কেউ কি আমার পরিচয় জানে নাকি যে আমাকে কিডন্যাপ করার জন্য চলে আসবে? তারপরও একটা ভয় লাগে আমার কাছে, যদি আপনার কিছু হয়ে যায় তাহলে আমি কি করে আপনার বাবা মাকে মুখ দেখাবো বলতে পারেন? আমি ওপরে ওনাদেরকে কিভাবে জবাব দেব? ওষুধ নিয়ে আপনাকে তো ভাবতে হবে না, আমার কিছুই হবে না। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি ভার্সিটিতে গেলাম। কথাটা বলে আমি ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আসলে আমি যে খান গ্রুপের মালিক সেটা ভার্সিটিতে কেউ জানে না, শুধুমাত্র আমার বন্ধু রুদ্র ছাড়া আর কেউ জানে না। সবাই জানে আমি সাধারণ একজন মানুষ, আর এতটুকু জানে আমার পরিবারে মা বাবা বলতে কেউ নেই। বাইকটা নিয়ে 10 মিনিটের মধ্যে ভার্সিটির সামনে এসে পৌঁছালাম। ভার্সিটির সামনে এসে মেন গেট দিয়ে প্রবেশ করলাম। ক্যাম্পাসের ভেতর ঢুকে বাইকটাকে একপাশে রেখে ভেতরে প্রবেশ করতে দেখে আকাশ দাঁড়িয়ে আছে। আমাকে দেখে আকাশ আর ঈশান দৌড়ে এসে আমাকে বলে ওঠে, কিরে মামা, আজকে আসতে তোর এত দেরি হলো কেন? আমরা তো ভেবেছি তুই মনে হয় পটল তুলতে চলে গেছিস। আরে না, তেমন কিছুই না। কিরে ঈশান, তুই নাকি নতুন গাড়ি কিনেছিস? ভাবা যায় না তো, আমাদের ট্রিট দিবি না? আরে দিব, সমস্যা নেই। আমার ক্লাসমেট আর তোকে তো ভরপুরভাবে খেতেই হবে, কারণ কি জানি ভালো মন্দ ঠিক মতো খেয়েছিস নাকি। ঠিকই বলেছিস, ও তো ঠিক মতো ভালো মন্দ খেতে পারে না, তাই ওকে কিছু একটু ভালোভাবে খাইয়ে দিস, আমারটা একটু বেশি করে দিস। হা হা। আসলে ওরা যখনই সুযোগ পায় আমাকে একটু অপমান করে দেয়, কারণ ওরা সবসময় মনে করে আমি একটু গরিব। আসলে আকাশ আর ঈশান ওরা হচ্ছে গিয়ে বড়লোক বাবার একমাত্র ছেলে, তাই ওদের মধ্যে টাকা পয়সার একটু অহংকার থাকে। শুধু ওরা আমাকে বন্ধু ভাবে, কথা বলে, বিধায় আমি ওদের সাথে কথা বলি না হলে আমি আমার একমাত্র বন্ধু রুদ্র ছাড়া কারোর সাথে কথা বলি না। আমার মধ্যে অহংকার নাই, তাই আমি ওদেরকে বন্ধু মনে করি। কিন্তু ওরা সব সময় আমাকে ব্যবহার করে, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না, কারণ আমি এগুলো গায়ে মাখি না। ওরা আমাকে যত যাই অপমান করুক বা কিছু বলুক, আমি সব মাথায় ঢোকাই না। আচ্ছা ওসব বাদ দে, আর হ্যাঁ তোকে বলছি, আবির শোন, তুই তো ওর পড়াটা কমপ্লিট করেছিস, আমি তো বুঝতে পারছি না, তুই আমাকে একটু বুঝিয়ে দিস। ও ভালো কথা, তুই তো নোটটা করেছিস, আমাকে নোটটা দে, আমি ওটা শেষ করে দিব। আসলে পড়াশোনায় ঈশান আর আকাশ ওরা মোটেও ভালো না। ওরা সব সময় আমার কাছ থেকে সবকিছু নিয়ে নিজেরা চালিয়ে নেয়, আর যখন এক্সাম হয় তখন আমার খাতা দেখে ওরা লেখে। এর মধ্যে রুদ্র চলে আসে। রুদ্র আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড, ওই আমার সুখে দুঃখের সাথে থাকে। তাহলে রুদ্র এসে আমার কাঁধে হাত দিয়ে বলে ওঠে, রুদ্র বলল, কিরে তোর আবার এখানে দাঁড়িয়ে আছিস কেন? চল আমাদের আড্ডাখানায় যাই, এরপর ওখানে বসে কথা বলি। তোরা মনে হচ্ছে দাঁড়িয়ে পড়াশোনা সবকিছু শেষ করে দিবি। হ্যাঁ চল, এখানে দাঁড়িয়ে না থাকার চেয়ে আমরা গিয়ে ওখানে বসে গল্প করি, আর এমনিতেই ক্লাস আজকে এতটা পাবে না। তোদেরকে তোদেরকে কে বলেছে ক্লাস হবে না? তা হবে না, আর হবে পরে দেখা যাবে। আমাদের এমনিতে এটা ফাইনাল ইয়ার, এরপরে তো আমাদের পড়া শেষ, এরপরে তো আর ক্লাস করতে হবে না, এটাই তো শেষ বর্ষ।
ওরে আমার ভাই, এবার থাম, বুঝতে পেরেছি। আমরা ক্লাসে যাব, এখন তো বসে একটু গল্প করি। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। আমরা চারজন মিলে ওখানে বসে গল্প করছিলাম। তখনই রুদ্র আমার দিকে তাকিয়ে বলে ওঠে, তো তোমরা সবাই শোনো, আমাদের আবিরের কিন্তু সামনের মাসে জন্মদিন, তাই আমাদেরকে আবির ট্রিট দিবে। তাই নাকি? তাহলে তো ভালোই হলো। আবির, আমাদেরকে কি ট্রিট দিবি? ওকে দেওয়ার মতো টাকা ওর কাছে আমি নাকি? ওসব বাদ দে, না হয় আমরা সবাই মিলে ওকে চালিয়ে নিব। আরে কিসব বলছিস তুই? মাথা ঠিক আছে নাকি? আবির এখন বিজনেস করতে, ওর বাবা ওর জন্য কিছু টাকা রেখে গিয়েছিল, তাই ও ছোটোখাটো একটা ব্যবসা করতেছে। ওই ব্যবসায় ভালোই ওর মুনাফা হয়েছে, সেই জন্য আমাদেরকেও ট্রিট দিবে। ও তাহলে তো ভালোই হলো। তাহলে বল, আমাদেরকেও তুই কোথায় নিয়ে যাবি আবির? আমি ভাবছি তোদেরকে নিয়ে একটু রাঙামাটি যাব, কারণ আমার কাছে মোটামুটি আছে তোদেরকে ঘোরানোর মতো। তাহলে তো ভালোই হলো। আমি যেহেতু নতুন গাড়ি নিয়েছি, তাহলে তোরা আমার গাড়িতে করে আসতে পারবি। আর কোনো সমস্যা নেই, একসাথে আমরা গাড়িতে ওঠার মজাটাও পেয়ে গেলি। কি বলিস আবির? আমি একটা মুচকি হাসি দিলাম আর হ্যাঁ বলে সম্বোধন জানালাম। আমার কথার মানে রুদ্র ঠিক ভালোই বুঝতে পারলো, কারণ ও যে গাড়িতে চলাফেরা করে ওই গাড়িতে আমার কাজের লোকেরাও চলাফেরা করে না। কিন্তু ওদের দুজনের টাকার যে অহংকার দেখায়, সেটা যদি আমি বিন্দু পরিমাণ দেখাতাম, তাহলে আমার মনে হয় না ওদের মতো এমন দু চারটা আমার সামনে টিকে থাকার মতো যোগ্যতা থাকে। কিন্তু আমি কখনোই কাউকে আমার এই কথা তো অফ করি, শো আপ করি না, বা আমি কাউকে বলিও না আমার কোম্পানির কথা। তাহলে চারজন মিলে প্ল্যান হয়ে গেল, আমরা সামনের মাসে 1 তারিখে সবাই মিলে রাঙামাটি যাচ্ছি। সেটা কি আর বলতে, আমরা তো সবাই এক কথায় রাজি, কারণ এখানে আর থাকতে ভালো লাগছে না। অনেকদিন হয়েছে দূরে কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তাই সবাই মিলে ঘুরতে যাব। এর থেকে মজা আর কি হতে পারে? এরপর আমরা চারজন ক্লাস শেষ করে বের হয়ে আসি। এরপর আমি বাইকটা নিয়ে রুদ্রকে একসাথে বাইকে উঠিয়ে বাসায় যাওয়ার জন্য রওনা দিই। ওর বাসাটা আমার বাসা থেকে একটু সামনে, তাই আমি ওকে নামিয়ে দিয়ে বাসায় চলে আসি। বাসায় আসতেই তখনই আবার সামনে মেহরাব মানে আমার ম্যানেজার বাসার সামনে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, আপনি এখানে দাঁড়িয়ে আছেন? আজকে না আপনার একটা মিটিং ছিল? তাহলে এত তাড়াতাড়ি চলে আসলেন যে? আপনি এর আগে কোথাও বাইরে যাননি তো? এখন বাইরে যাবেন বলছেন, কিন্তু আমার মন মানছে না। তাই আমি আপনার জন্য সেফটির জন্য একটা রিভলভার নিয়ে এসেছি। আরে এসবের কি দরকার? আমি তো বললাম আমার কোনো সমস্যা নেই। এসব বললে তো হবে না। আমি এটা আজকে লাইসেন্স করে আপনার নামে লিখে নিয়ে এসেছি, আর এটা আপনি ইউজ করবেন যখন বিপদ হবে, তখন এটা আপনার কাজে লাগবে। এটা কিন্তু সবসময় নিজের কাছে রাখবেন, বলা তো যায় না কখন কি হয়। আসলে উনি সব সময় আমার জন্য একটু বেশি চিন্তা করে, কারণ উনি আমাকে অনেক ভালোবাসে। তাই আমি আর না করলাম না, ওটা রেখে দিলাম, কারণ যদি কখনো আসলে কোনো বিপদে পড়ি তাহলে কাজে আসবে। আর আপনার জন্য কিছু রয়্যাল রুলস ঘড়ি আর কিছু জুতো, এমনকি জামা কাপড়ও নিয়ে এসেছিলাম। এগুলো কি পরে যাবেন আপনি? আরে এসব পরে কি আর ঘুরতে যাওয়া যায়? ওরা তো ব্যান্ড চেনে, তাই না? এগুলো দেখলে তো ওরা বুঝে যাবে। আর এগুলো একটা পড়লে তো ওরা সারা জীবন ওদের খরচ চালিয়ে যেতে পারবে। তাই ওরা কোনোভাবে বিশ্বাস করতে পারবে না, তাই প্রয়োজন নেই এইগুলো এখন পড়ার। যেমনি সাধারণ মানুষ আছি এইভাবেই যাওয়াটাই ভালো। কি আর বলবো, আপনি তো কোনো বিলাসিতাই করতে চান না, আর আমি আপনার জন্য 25 লাখ টাকা রেখেছি হাত খরচের জন্য, আর ঘোরাঘুরির জন্য 1 কোটি টাকা। আরে কি বলেন, আপনার কি মাথা ঠিক আছে নাকি? এত টাকা কোনো প্রয়োজন নেই। আপনি বরং তো আমাকে মাত্র 30,000 টাকা দেন, তাহলেই হয়ে যাবে। আমার আশেপাশের কাজের লোকেরা আমার দিকে হা করে তাকিয়ে রইল, কারণ যার বাড়িতে তারা কাজ করে তাদের প্রতি মাসিকই তো হচ্ছে 4-5 লাখ টাকা আসে। ঘুরতে মাত্র 30,000 টাকা নিয়ে যাবে? তাহলে ম্যানেজার সাহেব বলে ওঠে, আপনি কি বলছেন এসব? 30,000 টাকা নিয়ে যাবেন? এটা তো আমাদের কাজের লোকেরাও কোথায় ঘুরতে গেলে নিয়ে যায় না, আর আপনি কিনা এটা নিয়ে যাবেন? আমার তো প্রয়োজন নেই, তাহলে আমি কি করব বলো? আমাকে 30,000 দিলেই হবে। এটা বলে আমি আমার রুমে চলে গেলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমি একটু রেস্ট করলাম, কারণ আমি খাওয়া দাওয়াটা একটু পরেই করি। তখনই খেয়াল করলাম ম্যানেজার কতগুলো লোককে ডাকতে এনে আমি কান পেতে শুনতে লাগলাম কি বলে। এই শোন, ছোট মালিক বের হচ্ছে ঘোরার জন্য। উনি এই শহর থেকে অন্য শহরে যাবে,
তাই ওনার সেফটিটা অনেক প্রয়োজন। কখন যে কি হয়ে যায় তুমি তো বুঝবে না, উনি ছোট মানুষ আর তোরা সব সময় থাকবি। আর উনি যেন তোদেরকে কখনো না দেখতে পায়। তোরা শুধু ছদ্মবেশে আশেপাশে ঘোরাঘুরি করবি, আর কোনো বিপদ সংকট দেখলেই ওনাকে উদ্ধার করবি। কি বলবো, এই মেহরাব সাহেবকে নিয়ে উনি সবসময় আমাকে নিয়ে একটু বেশি চিন্তা করে। আমি একটা মুচকি হাসি দিলাম, আর কিছু বললাম না। রুমে এসে শুয়ে পড়লাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। এরপর বিকেলে একটু রৌদ্রকে নিয়ে হাঁটাহাঁটি করে শপিং করে আমরা বাসায় চলে আসলাম। দেখতে দেখতে ঘোরাঘুরির দিন চলে আসলো। আমি সবার কাছে গেলাম, তখনই ঈশান বলে ওঠে, তাহলে তো সবাই চলে এসেছে, তাহলে চল এখন যাওয়া যাক। হ্যাঁ, বের হয়ে পড়ি। আর হ্যাঁ, আমি কিন্তু ওখানে বুকিং করেছি একটা ভালো হোটেলে, তোরা কি বলিস? আসলে আমি না হোটেলে থাকতে চাই না, কারণ হোটেল থেকে আমার মনে হয় না আমরা গ্রাম্য পরিবেশটা ভালোভাবে দেখতে পারবো। আমি চাই আমরা কোনো পাহাড়ে আদিবাসী ডেরায় গিয়ে উঠবো। ওখানে থাকলে হয়তো বা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন দৃশ্যটা উপভোগ করতে পারবো। আবারও একই কথা? ভালো হোটেলে গিয়ে কি করব? এখানে আমরা ঘুরতে যাচ্ছি। ভালো কিছু যদি উপভোগ করতে হয় তাহলে নর্মাল জায়গাতে থাকাটা বেটার মনে হয় আমার কাছে। কিরে, তোর কাছে বাজেট কম নাকি, যার জন্য তুই হোটেলে থাকতে চাস না? তুই কিন্তু বেশি কথা বলছিস। ওর কাছে বাজেট নেই তোকে একটিবারও বলেছে? ও শুধু ভালোর দিকটাই বলেছে। তোর যদি ওখানে যাওয়ার না ইচ্ছে থাকে তাহলে তুই ভালো হোটেলেই থাক। আমি আর আবির দুজনে ওখানে থাকবো, তুই আর আকাশ ওখানে থাক। কিরে রুদ্র, তুই এত রেগে যাচ্ছিস কেন? আমি তো একটু মাস্কারি করলাম শুধুমাত্র আবিরের সাথে। এমন মশকারি করার প্রয়োজন নেই যে মশকারিতে অন্য কেউ মন খারাপ করে। তোর একটা কথায় ওর মন খারাপ হতেই পারে, এটাই স্বাভাবিক। আরে ভাই, আমি বুঝতে পারছি ওকে কিছু বললে তোর রাগ হয়, কারণ ও তোর বেস্ট ফ্রেন্ড, তাই রাখতে হওয়া এটাই স্বাভাবিক। এই বেশি কথা না বলে এখন গাড়িতে উঠে পর দেখা যাবে। আমরা সবাই গাড়িতে উঠে পড়ি। প্রায় 6 ঘন্টা পর আমরা রাঙামাটি এসে পৌঁছালাম। আমার কথা অনুযায়ী আমরা সবাই একটা পাহাড়ি অঞ্চলে আদিবাসীদের ডেরায় উঠলাম, কারণ ওখানে নাকি অনেক নাচ হয়। আদিবাসীদের আমরা ওখানে গিয়ে তো অবাক হয়ে যাই, কারণ ওখানে অনেক ধনী মানুষ এসেছে জায়গায় ডেরা বেঁধেছে। আসলে জায়গাটা অপরূপ সুন্দর, যে কেউ দেখলে তার মনটা ভরে যাবে জায়গাটা দেখলেই। বন্ধু, আসলেই জায়গাটা অনেকটা সুন্দর। তুই ভালো প্ল্যান করেছিস। এমন একটা জায়গা যদি না আসতে পারতাম তাহলে আসলে এই সৌন্দর্যটা উপভোগ করতে পারতাম না। আজকে প্রায় রাত হয়ে গেছে। একটা ছেলেকে দিয়ে দুটো ঘর ম্যানেজ করলাম। একটাই আমি আর রুদ্র থাকি, আরেকটাই আকাশ আর ঈশান থাকার জন্য চলে যায়। বন্ধু, শরীরটা প্রচন্ড পরিমাণ ক্লান্ত। আমি সকাল 10টার আগে ঘুম থেকে উঠতে পারবো না। তুই প্লিজ আমাকে 10টার আগে আর ঘুম থেকে উঠাস না। আর নিশান আর আকাশ তো নবাবজাদা, ওরা কখন ঘুম থেকে ওঠে তা তো জানি না। আমি মোট কথা একটু রেস্ট করব সকাল সকাল। তুই কিন্তু আমাকে ঠেলাঠেলি করেও ঘুম থেকে উঠাতে পারবি না। আমি ভাবলাম ভোরের আলোতে তোকে নিয়ে একটু বের হব, কিন্তু তুই আবার বলছিস 10টার আগে উঠতে পারবি না। ভাই মাফ চাই, আমি করতে পারবো না। তোর যদি মন চাই তুই যা, এমনিতে এখানে 2-4 দিন আছি, ঘোরা যাবে, সমস্যা নেই। কথাটা বলে রৌদ্র ঘুমিয়ে পড়ে। কি আর করব, বিছানাটা ঠিক করে আমি নিজেও ঘুমিয়ে পড়ি। সকাল এখনো মনে হয় ঠিকভাবে আলো পড়েনি, তখনই আমার কানে কারো নুপুরের শব্দ ভেসে আসতে লাগলো। ঘুমটা ভেঙে যায়। আমি চোখ ডলতে হাই দিয়ে ঘুম থেকে উঠি। বাসের ডেরা দিয়ে একটা ছাউনি দেওয়া হয়, ওখানের মধ্যে আমরা ঘুমিয়েছিলাম। তাই ওখান থেকে আমি বের হয়ে দেখলাম সকালের দৃশ্যটা, সৌন্দর্যটা দেখে আমার মনটা ভরে গেল। কারণ সকালের গ্রাম্য এতটা সুন্দর লাগবে কখনো ভাবতেই পারিনি। হালকা ঠান্ডায় শরীরটা শীতল হয়ে উঠলো, বেশ ভালোই লাগছিল। তখনই আবারও কানে ভেসে আসলো সেই নূপুরের শব্দ। তাই পাহাড়ের একটু উঁচু টিলে উঠে দেখলাম একটা মেয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে মেয়েটার ওড়না এসে আমার মুখে এসে পড়লো। হাই হাই, পরোটা মনে হচ্ছে ওই লোকটার গায়ে এসে পড়লো। যা বাবা, কিটিকে কি হয়ে গেল? ভয়ে ভয়ে ছেলেটার কাছে গেলাম, লজ্জায় কিছু না বলে হাতটা বাড়িয়ে দিলাম। ওনাটা মুখের সামনে থেকে সরাতেই আমার সামনে দাঁড়িয়ে রইল এক রূপবতী। আমি যেন মেয়েটার অপরূপ সৌন্দর্য দিকে তাকিয়ে রইলাম এক দৃষ্টিতে। আমার যেন মেয়েটা থেকে চোখ সরাতেই ইচ্ছে করছে না। মেয়েটার এমন মায়াবী চোখ, মায়াভরা মুখ যেন আমাকে গিলে খেয়েছে। আমি যেন হারিয়ে গেলাম একটা মায়াজালে, যে মায়াজাল থেকে উদ্ধার হওয়া কোনো পুরুষেরই কম না।
ঢাকা শহরে এত মেয়ে দেখেছি, এত মানুষের সাথে চলাফেরা করেছি, কিন্তু কখনো এমন কারো মায়ে পড়িনি। কিন্তু আজকে রাঙামাটিতে এসে একটা আদিবাসী মেয়ের রূপের কাছে আমার এই মনটা হার মেনেছে। কখনো ভাবতেই পারিনি যে আমি কারো মায়ে পড়তে পারবো, কারণ সব সময় নিজের পড়ালেখা নিয়েই ব্যস্ত থাকতাম। কখনো কোনো মেয়ে বন্ধু বানাইনি। কেউ সামনে এসে কথা বলতে চাইলে কোনো মেয়ে মানুষের সাথে আমি তেমন কথা বলিনি। মেয়েটা লজ্জা মুখে আমার দিকে ঠিকভাবে তাকাতেও পারছে না, শুধু হাতটা আমার কাছে বাড়িয়ে দিয়েছে ইশারায়। শুধু এটাই বোঝাচ্ছে তার ওড়নাটা যেন আমি ফিরিয়ে দেই। আমি মেয়েটার হাতে তার ওড়নাটা দিলাম, কিন্তু ওড়নাটা আমি ছাড়ছি না। মেয়েটা আমার কাছ থেকে ওড়নাটা নেওয়ার চেষ্টা করলো, কিন্তু আমি ওড়নাটা নিজের অনিচ্ছাকৃতভাবে শক্ত করে হাতে জড়িয়ে ধরি। আমার শুধু মেয়েটা চলে যাওয়ার দৃশ্যটা আর কানে ভেসে আসে মেয়েটার নপুরের শব্দ। মেয়েটার সাথে কথা বলতে পারলাম না, শুধু মেয়েটা চলে যাওয়ার দৃশ্যটা এক ননে তাকিয়ে রইলাম। তখনই পেছন থেকে কেউ ডাক দেয়, কিরে তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? আর আমি পুরো জায়গা হন্যতন্য হয়ে খুঁজে বেড়াচ্ছি, তোর খবর নাই? বন্ধু, আমি তো একটা মেয়ের প্রেমে পড়ে গেছি। বলছিস কি তুই? তুই অবশেষে একটা মেয়ের প্রেমে পড়লি? মানে কিছুই তো বুঝলাম না। হ্যাঁ, মাত্র এই তো কিছু সময় আগে মেয়েটার সাথে আমার দেখা হয়। কোথায় মেয়েটা? বাসা কোথায়? আর থাকেই বা কোথায়? ঢাকায় থাকে না অন্য জায়গায় থাকে? কিভাবে দেখেছিস, কথা বলেছিস? দেখে মনে হচ্ছে মেয়েটা এখানের আদিবাসী, আর মেয়েটা দেখতে অপরূপ সুন্দরী। মেয়েটাকে প্রথম দেখায় আমি ভালোবেসে ফেলেছি। তোর মুখে এইসব মানায় না বন্ধু। যে ছেলে কখনো কোনো মেয়েকে পাত্তা দেয়নি, যে ছেলে কখনো ঢাকা শহরের এত সুন্দরী মেয়ে থাকা সত্ত্বেও কারো দিকে চোখ তুলে তাকায়নি, সেখানে আজকে একটা আদিবাসী মেয়ের প্রেমে পড়ে গেছে। হ্যাঁ বন্ধু, সত্যি আমি মেয়েটার প্রেমে পড়ে গেছি। আমাকে গ্রামের মধ্যে মেয়েটাকে খুঁজতে হবে। মেয়েটা কোথায় থাকে, কারণ মেয়েটাকে আমি শুধু দেখেছি, ওর নাম ঠিকানা কিছুই জানতে পারিনি। আচ্ছা, ওটা পরে দেখা যাবে, এখন না হয় তুই আগে রুমে আয়। আমি আর রোদ্র দুজনে রুমে চলে আসি। রুমে এসে বসে রইলাম। কিছুক্ষণ পর একটা ছেলে এসে আমাদেরকে খাবার দিয়ে যায়। আসলে রাতে ছেলেটার সাথে কথা বলে খাওয়া দাওয়া কথা আর এই দুইটা রুমের কথা বলে রেখেছিলাম। তখনই আকাশ আর ঈশান রুমে চলে আসে। এসে বলে ওঠে, আসলে বন্ধু, জায়গাটা অনেক সুন্দর। আমরা দুজন মাত্র একটু ঘুরলাম, দেখলাম অপরূপ সৌন্দর্য। জায়গাটা দেখে এতটা ভালো লেগেছে যে তোকে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ বন্ধু, আমার কাছেও জায়গাটা অনেক সুন্দর লাগছে। তো আমি চিন্তা করছি আমরা দুজন দুজন করে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। একসাথে যদি সবাই ঘুরতে যাই তাহলে জায়গাটা ঠিকভাবে ঘোরা হবে না। ঠিক আছে, তাহলে তুই আর ঈশান তোরা দুজন না হয় একসাথে ঘুরতে যা। আমি আর আবির আমরা গ্রামটা ঘুরে ঘুরে দেখি, তোরা না হয় ওখানে কিছু নদীটা ঘুরে দেখ। ঠিক আছে, তোরা তাহলে গ্রামটা ঘুরে দেখ, আমরা নদীটা একটু ঘুরে ঘুরে দেখি। এরপর না হয় একসাথে বাজারটা দেখবো। আচ্ছা ঠিক আছে, পরে না হয় ঘোরা যাবে। এখন খাওয়া দাওয়া করে নে। খাওয়া দাওয়া করে রেস্ট করে এরপরে না হয় আমরা বের হই। বন্ধু, দেখে দেখে ভালোই একটা ম্যানেজ করেছিস তুই, কিন্তু খাবারটা থেকে যে একটা ঘ্রাণ আসতেছে, মনে হচ্ছে খুব ভালো হবে, খেয়ে মজা পাওয়া যাবে। খাওয়া দাওয়া শেষ করে ঈশান আর আকাশ দুজনে বের হয়ে যায়, আর আমি আর রুদ্র দুজনে রেডি হচ্ছে। আমার মন তো শুধু ওই মেয়েটার কাছে, কখন যে মেয়েটাকে আমি দেখতে পাবো। আমি কি মেয়েটাকে খুঁজে পাবো কিনা তাও চাই না, কিন্তু মনের মধ্যে একটা আশা আছে যে আমি মেয়েটাকে সত্যিই খুঁজে পাবো। কিরে, কি সব এত ভাবতেছিস? চল আমরা এখন বের হই, ওরা তো নিজেরা বের হয়েছে। হ্যাঁ ঠিক আছে, চল, আমি রেডি। আমি আর রুদ্র দুজন গ্রামটা দেখতেছিলাম। গ্রামটা আসলে অপরূপ সুন্দর। গ্রামটা দেখতেই ভালো লাগে, কিন্তু আমি মেয়েটাকে খুঁজে পাচ্ছি না। গ্রামটা শুধু খুঁজে বেড়াচ্ছি। তখনই রুদ্র আমার উদ্দেশ্যে বলে ওঠে, কিরে, এখন পর্যন্ত মেয়েটাকে দেখেছিস তো? চোখে পড়েছে? কই, এখনো তো মেয়েটাকে দেখলাম না। যে আমার জানা অনুযায়ী তো মেয়েটা এই গ্রামেই থাকার কথা। খুঁজতে থাক, যদি পেয়ে যাস মেয়েটাকে তাহলে তো ভালোই হয়। বন্ধু দেখ, একটা মেয়ে শাপলা তুলছে। মেয়েটা কিন্তু দেখতে অনেক সুন্দর। মেয়েটার দিকে তাকাতে হা করে তাকিয়ে রইলাম। এত সুন্দরী একটা মেয়ে আমি জীবনে আর কখনো দেখিনি। বন্ধু, মেয়েটা কিন্তু সেই, তুই যদি পটাতে পারিস তাহলে তো কোনো কথাই নেই। এ মাছি, আমাকে ওখানে নিয়ে যা, আমি মেয়েটার কাছে যাই। বন্ধু, মেয়েটা দেখ উপরে উঠে যাচ্ছে। শাপলাগুলো নিয়ে আমি বাসায় যাব, তখনই আমার সামনে একটা ছেলে চলে আসে। এসে বলে ওঠে, এই সুন্দরী, দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। কে আপনি?
আপনাকে তো আমি আগে কখনো এখানে দেখিনি। মনে তো হচ্ছে আপনি এখানে ঘুরতে এসেছেন। তাহলে আপনার সাথে আমার কি কথা? আমি আপনার কি সেবা করতে পারি? আসলে তোমার মতো সুন্দরী মেয়ে আমি কখনো দেখিনি। এই প্রথম তোমার মতো একটা সুন্দরী মেয়ে দেখেছি, যাকে দেখে আমি পাগল হয়ে গেছি। ও তাই নাকি? এত পাগল হলে হবে কি শুনি? শুনেছি আপনাদের ওদিকে নাকি একটা পাবনা মেন্টাল হসপিটাল আছে। ওখানে তো তখন ভর্তি করাতে হবে। আমার তো এখন তাই মনে হচ্ছে, আমাকে ওখানে নিয়ে যেতে হবে, কারণ তোমার রূপে যে কোনো পুরুষ পাগল হতে বাধ্য। এখন তো আপনার কথা শুনে আমারই লজ্জা লাগছে। কথাটা বলেই ওখান থেকে দৌড়ে চলে আসলাম। হাসতে হাসতে ছেলেটার পোশাক আশাক দেখে মনে হচ্ছে ছেলেটা আসলে কোটিপতি বাবার ছেলে। বন্ধু, মেয়েটাকে দেখলাম হাসতে হাসতে ওনার থেকে চলে যাচ্ছে। বন্ধু, মেয়েটাকে তো মোটামুটি ইমপ্রেস করে ফেলেছি, মেয়েটাকে তো আমাকে পটাতেই হবে। বন্ধু, মেয়েটাকে দেখলাম হাসতে হাসতে ওখান থেকে চলে যাচ্ছে। আসলেই বন্ধু, মেয়েটাকে কিন্তু আমার দেখে বেশ ভালো লেগেছে, কিন্তু তুই ওকে পছন্দ করিস বলে আমি আর নজর দিলাম না। শালা, নজর দিলে তোর চোখ আমি প্রকৃত হইব। ওকে আমি ভালোবেসে ফেলছি, আর ওকে তো আমি আমার খাটে একবার হলেও চাই। শালা, তোর লুচ্চামি স্বভাবগুলো আর গেল না, তাই না? পুরো গ্রামটা খুঁজে বেরিয়েছি, কিন্তু মেয়েটাকে পেলাম না। সন্দেহ হয়ে গেছে, তাই শূন্য মনে আমি গ্রামটা ছেড়ে রৌদ্রকে নিয়ে চলে আসতে লাগলাম। যার সময় দেখলাম একটা ছেলে নাচের টিকিট বিক্রি করছে, ওখানে নাকি নাচ হবে। বন্ধু, ওখানে আদিবাসীদের নাচ হবে পাহাড়ের টিলাতে। চল, টিকিট আমরা কেটে আসি। আমি আর রুদ্র 4টা টিকিট কেটে নিলাম। এরপর আমরা রুমে এসে আকাশ আর ঈশানকে বললাম, ভালোই হলো, কিছুক্ষণ পরই তো মনে হয় অনুষ্ঠান হবে। তাহলে এখন চল, পরে এসে আমরা না হয় খাওয়া দাওয়া করব। ঠিক বলেছিস, তাহলে চল এখনই আমরা টিলায় উঠতে থাকি, না হলে তো পরে আবার উঠতে অনেক সময় লাগবে। যদি মেয়েটাকে একটিবারের জন্য দেখতে পেতাম তাহলে মনটাকে একটু সান্ত্বনা দিতে পারতাম। মেয়েটাকে শুধু আমার এক রাতের জন্য হলেও চাই, কারণ মেয়েটার সৌন্দর্যে আমি যে পাগল হয়ে গেছি। ঈশান, কি ভাবছিস? চল রুমে যাই, এরপর সবকিছু গুছিয়ে নিয়ে এরপর না হয় আমরা একসাথে উঠি। আকাশ আর ঈশান রুমে চলে যায়। আমি আর রুদ্র ফ্রেশ হয়ে আমি আমার গিটারটা নিয়ে নিই। আমার আসলে গান করতে বেশ ভালো লাগে, তাই ভাবছি ওরা তো শুধু নাচ করে, আমি না হয় গিটারটা বাজাবো আর গান গাইবো। কিরে, তুই আবার কি ভাবছিলি এত সময় ধরে? আরে আমি শুনেছি তোর আদিবাসী মেয়েরা ভালোবাসার থেকে সব থেকে বেশি প্রাধান্য দেয় টাকা পয়সা। যে কোনো ছেলের টাকা পয়সা থাকলে ওরা পটে যায়। তুই কি করে জানলি ওরা ভালোবাসার থেকে টাকাকে বেশি ভালোবাসে? আমি সবকিছু খোঁজ খবর নিয়ে বলছি, আদিবাসী মেয়েরা সব থেকে টাকা পয়সাকে বেশি প্রাধান্য দেয়। ওদের কাছে মনের ভালোবাসা কিছুই না। তাই আমি বাঁচি ওকে আমার টাকা আচ্ছা তাই আমি বাঁচি ওকে আমার টাকা পয়সার জালের ফাঁদে ফেলে ওকে আমার করে রাখবো, আর ওর সবকিছু আমি খাবো। শালা, তোর লুচ্চামো স্বভাবগুলো আর গেল না। তোর এগুলো ঠিক করার জন্যই রুদ্র তোকে অনেকবার বলেছে, আর আবির বলেছে তুই এসব কাজে গেলে তোর সাথে আর কোনো সম্পর্কই রাখবে না। আরে এই আবিরাব রুদ্রর সাথে আচ্ছা আরে এই আবিরাব রুদ্রর সাথে কথা বলার কারণ একটাই, কারণ আমাদের লেখাপড়া এতটা ভালো না। ওরা থাকলে আমরা যে কোনো ভাবে তো পাশ করি। অবশ্য কথাটা তুই ঠিক বলেছিস, নয়তো ওদের মতো বন্ধু আমি রাখতে চাই না। আমি তো একটা ফকিন্নি। রুদ্র রেডি হয়নি, আমরা তাড়াতাড়ি বের হব। আরে ভাই, এত পাগল হয়েছিস কেন? দাঁড়া, রেডি হয়েছি তো। আমার তো মনে হচ্ছে তোর নাচ দেখার জন্য পাগল হয়ে উঠেছিস তুই। শালা, মস্কারি কম না ঠাপিয়ে এখন তাড়াতাড়ি রেডি হও। সবাই রেডি হয়ে আমরা নাচ দেখার জন্য উপরে উঠে পড়ি। একে একে অনেকে চলে আসে। আমরা বেশি টাকা দিয়ে সামনের সিটটা নিয়েছিলাম। একে একে আদিবাসী গ্রামের মেয়েরা আসতে লাগলো, আর সবার পোশাক পদের গ্রাম ও পরিবেশের যে পোশাকগুলো ওই পোশাকগুলোই ছিল। তখনই ওদের মাঝখানে যে মেয়েটাকে দেখি, তাকে দেখার পর আমার বুকটা কেঁপে ওঠে। কারণ যে মেয়েটা সামনে দাঁড়িয়ে আছে ওটা যে আর কেউ না, আমার দেখা সেই রূপসী সুন্দরী মেয়েটা, যে আমার মন প্রাণ দুটো কেড়ে নিয়েছে। তখন রুদ্রকে ইশারা করে বলি, বন্ধু, এই মেয়েটার কথাই তোকে আমি বলেছিলাম। তাহলে কি তুই অবশেষে এই মেয়েটার প্রেমে পড়েছিস? আসলে এই মেয়েটা অপরূপ সুন্দরী, যে কোনো ছেলে ওকে দেখলে ওর প্রেমে পড়তে বাধ্য হবে। হ্যাঁ, আসলে মেয়েটার চোখের মধ্যে একটা ম্যাজিক আছে, আর মেয়েটার মুখের দিকে তাকালে যে কোনো ছেলে ওর মায়ায় পড়ে যাবে। তখনই ওরা নাচতে শুরু করে।
আর আমি একদৃষ্টিতে তাকিয়ে রইলাম। তখনই মেয়েটার চোখ পড়ে আমার দিকে। এই হাজরান, ছেলেটাকে না দেখেছিলাম আজকে সকালে। আল্লাহ, কিভাবে আমার দিকে এখনো তাকিয়ে রইলো। বন্ধু, আগুন দেখ, জিনিসটা পেয়েছি। ও এখানেই, তার মানে ও এখানেই থাকে। বন্ধু, তোর তো লটারি মিলে গেছে রে। তুই তো ওখান থেকে গিয়ে ওর সাথে দেখা করতে পারবি। ওর দিকে তাকাতে আমি যেন এক অজানা শহরে হারিয়ে গেলাম। হাতের গিটারটা নিয়ে নিজেই গান শুরু করলাম, আর আশেপাশে সবাই আমার দিকে তাকিয়ে রইল। গানটা শুনতে লাগলো আর ওদের নাচ উপভোগ করতে লাগলো। গানটা যেন সবার হৃদয় ছুঁয়ে গেল, আর মেয়েটা আমার দিকে তাকিয়ে রইল। তখনই মেয়েটাকে কেউ ডাক দিল। মেয়েটা দৌড়ে চলে যায়। আমি মেয়েটাকে কিছু করতে যাব, কিন্তু লোকের বিষয়ের কারণে আজ যেতে পারলাম না। মেয়েটা ভিড়ের মধ্যে কোথায় যে হারিয়ে যায়। আমরা সব নাচ শেষ করে ওখান থেকে রুমে চলে আসি। রুমে এসে আমি শুধু মেয়েটার কথাই ভাবতেছি। কিরে, সবাই তো খাওয়া দাওয়া করছে, তুই তো কিছুই খাইলি না। তুই কি কিছু খাবি নাকি? আমি কি তোর জন্য কিছু নিয়ে আসবো? না রে, মেয়েটাকে দেখার পর আমার সব ক্ষুধা চলে গিয়েছে। শুধু ওকেই আমার দেখতে মন চাচ্ছে। তুই তো দেখি মেয়েটাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসে ফেলেছিস। আমি যেন মেয়েটার জন্য সব কিছু করতে পারি এমন হয়ে গেছে। বিশ্বাস কর তুই। আসলে এটাই সত্যি। কবি বলেছে, যদি তুমি মন দিয়ে কাউকে ভালোবাসো তাহলে পৃথিবীটা তোমার কাছে অন্ধকার, তুমি কিছুই বিশ্বাস করবে না। তুই বাচ্চা থাক, আমি ঘুমিয়ে পড়ি, পরে না হয় দেখা যাবে কি হয়। রুদ্র কথাটা বলে ঘুমিয়ে পড়ে। আমিও মেয়েটার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। সকালবেলা সে আবারও নূপুরের শব্দে বুঝতে আর বাকি রইল না। মেয়েটার নূপুরের শব্দটাই ঘুম থেকে উঠে মেয়েটাকে খুঁজতে লাগলাম। দেখলাম মেয়েটা একটা উপরে টিলের উপর দাঁড়িয়ে আছে। আমি উপরে মেয়েটির কাছে গেলাম। মেয়েটি ওনা এখনো আমার কাছে, তাই আমি ওনাটা হাতে নিয়ে মেয়েটার কাছে গেলাম। আজকে মেয়েটা অনেক সুন্দর করে সেজেছে, দেখতে অপরূপ এক সুন্দরী লাগছে। ওকে যেন আসমান থেকে নেমে আসা এক পরী। মেয়েটা সামনে ওনাটা ওর কাছে ধরতেই মেয়েটা ওনাটা নিয়ে বলে ওঠে, ধন্যবাদ, আপনি কিন্তু গানটা বেশ গেয়েছেন, আমার কাছে ভালোই লেগেছে। আমি আপনাকে নিয়ে যতই গান গাই না কেন, আমার মনে হয় আপনার এই রূপের গান গেয়ে কখনো শেষ করা যাবে না। তাই নাকি? আপনিও দেখতে কিন্তু খারাপ না। আমি একটা মুচকি হাসি দিলাম। এরপর মেয়েটার দিকে তাকিয়ে বললাম, কিছু মনে না করলে আমি কি আপনার নামটা জানতে পারি? জি, আমি সাইমা। কথাটা বলে মেয়েটা দৌড় দেবে, তখন আমি মেয়েটার হাতটা ধরে ফেলি। মেয়েটা লজ্জায় আমার থেকে তার হাতটা ছেড়ে নিয়ে এক দৌড় দেয়। মেয়েটার হাতে থাকা কিছু চুড়ি ভেঙে নিচে পড়ে যায়, আর আমি চুড়িগুলো কুড়িয়ে নেই আর মেয়েটার পিছু করতে লাগলাম। মেয়েটা গিয়ে দেখলাম অনেকগুলো মেয়ের সাথে নাচতে লাগলো। এরপর আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। আমি তো শুধু এক নয়নে মেয়েটার দিকে তাকিয়ে আছি। এরপর ওখান থেকে সাইমা দৌড়ে চলে যায় নদীর পাড়ে। নদীর পাড়ে গিয়ে নৌকা নিয়ে নদীতে ঘোরাফেরা করতে লাগলো, আর আমার দিকে তাকিয়ে রইল। আমি যেন শুধু ওর চোখ দুটোর দিকে শুধু তাকিয়ে রইলাম। আমার কাছে বেশ ভালোই লাগছে, মনে হচ্ছে কোনো একটা সিনেমার গল্পের মতো। সারাদিন মেয়েটার পিছু করতে লাগলাম আর মেয়েটার বাচ্চা মুখগুলো দেখতে লাগলাম। মেয়েটা কি করছে। এর মধ্যে রৌদ্র অনেকগুলো কল করেছে, তা খেয়ালই করিনি। সন্ধ্যা হয়ে গিয়েছে। দেখলাম মেয়েটা তার বান্ধবীদের সাথে সন্ধ্যাবেলা নাচ করছে। আমি মেয়েটার দিকে তাকিয়ে রইলাম। মেয়েটা হাসতে হাসতে ওখান থেকে একটা ঘরের পাশে গিয়ে বসলো। আমি মেয়েটার কাছে গেলাম। তখনই মেয়েটা বলে ওঠে, আচ্ছা, আপনি আমার আজকে সারাদিন এভাবে কিছু করেছিলেন কেন? যদি সত্যিটা বলি তাহলে তুমি মেনে নেবে? চেষ্টা করব, যদি আপনি বলেন। মেয়েটার হাসি যেন আমার মন ছুঁয়ে গেল। আমি মেয়েটার দিকে অপলকভাবে তাকিয়ে রইলাম। তখনই আমি বললাম, আমি কখনো কোনো মেয়েকে পাত্তা দিইনি, কখনো ভাবিনি যে আমার স্টুডেন্ট বয়সে কখনো রিলেশনে যাব। কিন্তু সত্যি বলতে প্রথম দেখায় তোমাকে পাগলের মতো ভালোবেসে ফেলেছি। আমার তাই নাকি? হ্যাঁ, এটাই সত্যি। আমি তোমার প্রেমে এতটাই দেওয়ানা হয়ে গেছি যে সারাদিন শুধু তোমার কথাই মনে পড়ে। এখন বুঝতে পেরেছি যে মানুষ ভালোবাসলে কেন অত পাগলের মতো হয়ে যায়। আপনি দেখতে খারাপ না, আপনাকে ভালোবাসাই যায়। সত্যি তুমি আমাকে ভালোবাসবে? আমি তোমাকে বিয়ে করে আমার সাথে নিয়ে যেতে চাই। ও তাই নাকি? ঠিক আছে, দেখা যাবে। চলেন আমরা ওইখানে গিয়ে কিছু সময় গল্প করি।
সাইমা আমার হাত ধরে একটা টিলার ওপর নিয়ে যায়। ওখানে গিয়ে দুজনে একসাথে চাঁদ দেখতে লাগলাম। হঠাৎ করে সাইমা তার মাথায় আমার কাঁধে রাখে। আমার মতো একটা আনরোমান্টিক ছেলে কিভাবে যে এত রোমান্টিক হয়ে উঠেছে, এটা যেন ভেবেই আমি পাগল হয়ে গেলাম। তোমাকে কিন্তু এই চাঁদের মতো অনেক সুন্দর লাগে আমার কাছে। আমারও কিন্তু তোমাকে অনেক ভালো লেগেছে। আমিও তোমাকে অনেক ভালোবাসি। সাইমার এমন কথা যেন নিজের কানকেই বিশ্বাস করাতে পারছি না, কারণ সাইমা আমাকে ভালোবাসে। ওর হাতটা শক্ত করে জড়িয়ে ধরে বলি, তোমার পরিবারকে বলে আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে চাই। আমি তো এখন যেতে চাই না, আমি তো আরো পরে যাব। এখন তোমার সাথে আরো কিছু সময় থাকতে চাই। কথাটা বলে সাইমা ওখান থেকে দৌড় দেয়, আর একটা কথাও বলে না। ওকে পেছন থেকে ডাকলাম, কিন্তু কোনো কথাই শুনলো না। ডাকতে ডাকতে উপরে উঠে বলে ওঠে, সেই সকাল থেকে তোকে আমি খুঁজতেছি, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। তোর হয়েছেটা কি? সারাদিন তুই কোথায় ছিলি? আজকে তোর জন্য কোথায় না আমি খুঁজেছি। বন্ধু, আজকে সারাদিন ওই মেয়েটার সাথে আমি ছিলাম, আর মেয়েটাও আমাকে ভালোবাসে রে। আমি আজকে অনেক অনেক খুশি। ও, তাহলে তো ভালোই হলো। এখন আর এত খুশি না দেখিয়ে তাড়াতাড়ি তুই বাসায়। সেই কখন যে খেয়েছিস, পেটে তো কিছু এখনো ঢোকেনি। খাওয়া দাওয়া করে এরপর না হয় একটু রেস্ট কর। আসলেই মেয়েটার মধ্যে একটা ম্যাজিক আছে। আজকে সারাদিন আমি না খেয়ে আছি, কিন্তু কোনোভাবে অনুভব হলো না আমি মেয়েটার সাথে ছিলাম। মনে হচ্ছে পৃথিবীর সবকিছু আমি হারিয়ে ফেলেছি। কিরে, আবার কি ভাবতে এসেছিস? এখন চল নিচে আয়, রুমে এসে খাওয়া দাওয়া কর। আমি রুমে চলে আসলাম। রুমে এসে খাওয়া দাওয়া করতে তখনই দেখলাম ম্যানেজার মেহরাব সাহেবের ফোন রিসিভ করতেই ওপাশ থেকে মেহরাব সাহেব বলে ওঠে, কি অবস্থা? কি করছো? কোনো অসুবিধা হচ্ছে না তো ওখানে থাকার? না, আমার ওখানে কোনো সমস্যা হচ্ছে না। ওখানে কোনো সমস্যা হয়নি তো? না, আমার ওখানে এমনিতেই কোনো চাপ নেই। আর তুমি থাকলে ভালো হতো, তাহলে মনটা একটু ফ্রেশ থাকতো। তুমি আছো দূরে, তাই চিন্তার মধ্যে আছি। চিন্তা করবেন না, আপনার চিন্তামুক্ত করার জন্য কাউকে নিয়ে আসবো ভাবতেছি। ওটা তোমাকে আমার বলা লাগবে না। আমি ঠিক খবর পেয়েছি, তুমি একটা মেয়েকে ভালোবেসেছো। অবশেষে কাউকে তো ভালোবেসেছো, এটাতেই আমি অনেক খুশি। কতদিন ধরে বলতেছি, মেয়ে দেখো, একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দেই। আমার আর ভালো লাগছে না। এই মানুষ দিয়ে কি আর সংসার চালানো সম্ভব? দেখেছি মেয়েটাকে, মেয়েটা অসম্ভব সুন্দরী। মেয়েটার প্রেমে বলতে গেলে আদিবাসী ওখানে অনেক ছেলেই পাগল। আর তুমি সত্যি কথা জানালে আরো বেশি অবাক হবে। সত্য কথা মানে ঠিক বুঝতে পারলাম না আপনার কথা। কি আবার সত্য কথা এমন যা শুনলে আমি আরো বেশি অবাক হব? তুমি যে মেয়েটাকে ভালোবাসো, ওই মেয়েটা এখানে আদিবাসী হলেও ও ঢাকায় পড়াশোনা করে। আপনি বলছেন কি ও কোথায় পড়াশোনা করে? আমি তো কিছুই জানতে পারলাম না, আর ওকে জিজ্ঞেস করলাম না এসব বিষয়ে। আমি সবকিছুই জেনেছি। আর মেয়েটা তোমার ভার্সিটির থেকে সামনে যে কলেজটা আছে না, ওখানেও পড়াশোনা করে। মেয়েটার ফ্যামিলিতে বাবা মা কেউই নেই। ওর একটা বড় ভাই আছে। সেই বড় ভাই ওকে পড়াশোনা চালিয়ে মানুষের মতো মানুষ করতে চায়। কিন্তু ব্যক্তিগতভাবে মেয়েটা... মেহরাব সাহেব কিছু বলবে তার আগে কলের লাইনটা কেটে যায়। এখানে প্রচুর পরিমাণ নেটওয়ার্কের সমস্যা, আর যোগাযোগ করতে পারলামই না। আমি রুমে এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। বন্ধু, ওই মালটার কোনো খোঁজ খবর পেয়েছিস নাকি? তোর কাছে তো কোনো খোঁজ খবর নেওয়ার মতো লোকের অভাব তাই। আরে বন্ধু, মেয়েটার সম্পর্কে সব খোঁজ খবর নিয়ে এসেছি। ওর বাসার ঠিকানাও আমি পেয়েছি। তাহলে এত সময় নিজের কাছে রেখে দিয়েছিস কেন বাড়া বল? মেয়েটা কিন্তু এখানেই হলেও মেয়েটা ঢাকায় পড়াশোনা করে। তখন আমি ঈশানকে সব কিছু খুলে বলি। চল মেয়েদের সাথে গিয়ে দেখা। আমি টিলায় বসে রইলাম। তখনই পেছন থেকে সেদিনের ছেলেটা এসে বলে ওঠে, কেমন আছো তুমি? এই তো ভালো, আপনি? আমি ভালো নেই, কিভাবে ভালো থাকি বলো? তোমার এই গ্রুপে আমি যে পাগল হয়ে গেছি। ও তাই নাকি? আসলে আমাদের কাজটাই যে এটা, সবাইকে পাগল বানানো। তুমি কিন্তু খুবই স্পেশাল একজন। তুমি যে কোনো মানুষকে পাগল বানানোর জন্য তোমার চোখের ইশারাটাই যথেষ্ট। ও তাই? জানতাম না তো। তোমার প্রেমে তো পড়ে আমি হাবুডুবু খাচ্ছি।
আমাকে তুলবে না তুমি? যদি আমাকে ওখান থেকে তুলতে পারো, যা চাইবে তাই দিব। তাই নাকি? তাহলে মনে হচ্ছে আপনি আর আপনার বন্ধু দুজনেই আমার প্রেমে পাগল হয়ে আছেন। কথাটা শোনা মাত্রই ছেলেটা রেগে যায় আর রেগে গিয়ে বলে ওঠে, তোমার প্রেমে আমার কোনো বন্ধু আবার পড়েছে, আর আমাকে কি বলেছে? তখন ছেলেটাকে সবকিছু খুলে বলি। সব শুনি ছেলেটা বলে, আরে ও হচ্ছে একটা ফকিরের বাচ্চা, আর তুমি ওর সাথে প্রেম করতে যাবে? আর আমাকে দেখাও, আমার টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই, আমি তোমাকে সব সময় সুখে রাখতে পারবো। আমারও ওকে পছন্দ না। আমি তোমাকে সব সময় টাকার উপর রাখবো। ছেলেটা দেখতে একটু সুন্দর আর স্মার্ট, তাই বলে আমি ছেলেটাকে ভালোবাসতে পারবো না, কারণ আমার টাকার প্রয়োজন। পৃথিবীতে টাকা ছাড়া কিছুই হয় না। ওকে, ওর থেকে হয়তো বা তুলনায় এতটা দেখতে ভালো না, কিন্তু টাকার কাছে সব কিছুই হার মানে। তুমি আমাকে ভালোবাসবে? হ্যাঁ, বাসবো তো। তাহলে তোমাকে একটা কাজ করে দিতে হবে। সেটা হলে তুমি আবিরকে তোমার প্রেমের জালে ফেলবে, আর ওকে তুমি প্রেমের জালে অভিনয় করতে করতে এমন একটা পর্যায়ে নিয়ে যাবে যেন পাগল হয়ে যায়, কারণ ও সব সময় ক্লাসের অফার থাকে। তাই আমি ওকে চাই সব থেকে নিচে নেমে নিয়ে আসতে। আচ্ছা ঠিক আছে। কথাটা বলে ওখান থেকে আমি দৌড়ে চলে যাই। আমি শুধু মেয়েটার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। আজকে সকালে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেল। হাতের ঘড়িটা দেখি 12টা বাজে। তখনই রুদ্র বলে ওঠে, তাই রাতে এতটা ঘুম হয়নি, শুধু এপাশ আর ওপাশ করেছিস, তাই আজকে তোর ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। অনেকবার তোর অফিস থেকে কল এসেছে, কিন্তু আমি ধরে নিই তোর ঘুম নষ্ট হবে বলে। রুদ্রের কথা শুনে আমি ফোনটা হাতে নিয়ে দেখি অনেকগুলো কল এসেছে। তাই ফোনটা রিসিভ করতে ওখান থেকে বলে যে মেহরাব সাহেব নাকি অসুস্থ হয়ে পড়েছে, তাই ওনাকে হসপিটালে অ্যাডমিশন করানো হয়েছে। তাই আমি ওনাকে কল করি। কল করতে উনি ফোনটা রিসিভ করে আর ওপাশ থেকে বলে ওঠে, আপনার কোনো সমস্যা হয়নি তো ওখানে? কোনো সমস্যা হয়েছে, যদি সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে জানান। আপনাকে আমাকে নিয়ে এত চিন্তা করতে কে বলেছে? আপনার এখন ডিউটি হয়েছে, আপনি এখন ফোনের সব কিছু বন্ধ করে দিয়ে শুধু নিজের যত্ন নেবেন। আমি অফিসে নতুন কাউকে নিয়োগ দিচ্ছি, আপনার অনুপস্থিতিতে এসে কিছুদিন দায়িত্ব সামলাবে। আমি কালকে ডাক্তারকে বলে ওখান থেকে রিলিজ নিয়ে নেব। আপনাকে এত চিন্তা করা লাগবে না, বললাম না এটা আমার অর্ডার। আর কোনো কথা শুনবেন না, যা বললাম তাই। কথা বলে কলটা কেটে দিলাম। সকালবেলা খাওয়া দাওয়া করে মেয়েটার সাথে দেখা করার উদ্দেশ্যে মেয়েটার বাসার দিকে হাঁটা ধরলাম। বাসাটা এখনো চিনি না, কিন্তু ও জিজ্ঞেস করে ঠিকানাটা খুঁজে নিলাম। মেয়েটার ঘরের সামনে এসে বাসার গেটের সামনে ওর বাইরে দেখলাম। এখনো ভাইকে জিজ্ঞেস করায় সাইমার ভাই বলে ও নাকি সকালবেলা ঢাকায় চলে গেছে, ও নাকি সামনে এক্সাম। তাই মন খারাপ করে আমি রুমে চলে আসলাম। তখনই রুদ্র বলে ওঠে, কিরে, কি হয়েছে তোর, আবার মন খারাপ কেন? তখন আমি রুদ্রকে সবকিছু খুলে বলি। সবকিছু শোনার পর রুদ্র বলে ওঠে, তাহলে এখন কি করবে? চল তাহলে আমরা ঢাকায় ফিরে যাই। এর মধ্যে তখনই ব্যাগপত্র গুছিয়ে ঈশান আর আকাশ বলে ওঠে, আমরা যাচ্ছি যে আজকের ঢাকায় যাব। আর তোরা কি আরো কিছুদিন থাকবি নাকি? আরে বাদ দে আকাশ, ওরা এত দামি গাড়িতে উঠতে পারবে না। আমি তো এমনি এসেছি ফ্রিতে, পরে আবার যদি কেউ করতে চাই ফ্রিতে। এমনিতেই মনটা ভালো নেই, তার উপর ওর এমন কথা আর যেন মেনে নিতে পারলাম না। তাই আমি গিয়ে ওর নাকে একটা গুঁচি মারলাম। সবসময় তোর খেয়ালি কথা চলে, তাই না? সবসময় তুই এইসব কথা বলে মজা পাস, আমাদেরকে এসব কথা বলে তোর কি সুখ পাস? রাগের বশে আমার সবকিছু বলে দিতে চেয়েছিলাম, কিন্তু সবকিছু বলতে পারিনি, কারণ বিবেকটা বাধা দিয়েছে। তুই আমার গায়ে হাত তুলেছিস আবির, এইটার জবাব তুই একদিন পাবি। আকাশ চল, এই ফকিরের বাচ্চার সাথে আমাদের বন্ধুত্ব করাটাই সব থেকে বড় ভুল হয়েছে। এখান থেকে এখনই চল। তোর হয়েছেটা কি? তোর এত মাথা গরম কেন? এর আগে আমি কখনো দেখিনি তোর মাথা এত গরম হতে। আর কখনো তোর এমন অপমান করা সত্ত্বেও কারো গায়ে হাত তো দূরের কথা, মুখে মুখে কথা বলতে। তাহলে আজকে তোর হলোটা কি? তুই সোজা গিয়ে ঈশানের মুখে একটা ঘুষি মেরেছিস। আমার মাথা ঠিক ছিল না, প্রচণ্ড পরিমাণে গরম হয়ে গিয়েছিল। তাই আমার রাগটা নিজের পর্যায়ে ছিল না। এমনিতে মেয়েটাকে খুঁজে পেলাম না, ও নাকি ঢাকায় চলে গিয়েছে। তার জন্য এত মাথা গরম করে লাভ আছে? বুঝতে পারলাম তুই ওকে ভালোবাসিস নিজের থেকেও বেশি, তাই বলে এত মাথা গরম করলে হবে? ও যে হতো ঢাকায় গিয়েছে, তাহলে তো ওর কলেজে গিয়েছে, তাহলে ওখানে গিয়ে তোর সাথে দেখা করতে পারবি।
আমি যেন আর এক মুহূর্ত এখানে থাকতে পারছি না। চল এখনই ব্যাগপত্র গুছিয়ে এখান থেকে চলে যাই। আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, আর আমি ফোন করে বলেছি আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে। অলরেডি গাড়ি চলে আসছে। আমি আর রুদ্র দুজনে একসাথে গাড়ি করে ঢাকায় চলে আসি। আমি বাসায় এসে শুয়ে পড়লাম, কারণ আসতে অনেক রাত হয়ে গিয়েছে। সারা রাত শুধু মেয়েটার কথাই ভেবেছি। মেয়েটা একটিবার আমাকে বলার প্রয়োজন মনে করেনি সে যে ঢাকায় ফিরবে। মেয়েটা আমাকে বলেছে আমাকে ভালোবাসে, তাহলে আমার সাথে এমন ছলনা কেন করলো? তাই আমার প্রচন্ড পরিমাণ রাগ হলো। ও কি ভেবেছে আমি ওকে ছেড়ে দিব? ও আমার সাথে যে ব্যবহার করেছে এইটারও হাড়ে হাড়ে টের পাবে। আমি ওই মেয়েটাকে দিয়ে ওর সবকিছু শেষ করে দিব। ওর অহংকার, ওর এত পড়াশোনার মেধা সব শেষ করে ফেলবো। আমার তো একই কথা, ওর মতো ফকিরের বাচ্চার এত সাহস কি করে হয়ে ওঠে? তোর মতো ছেলেকে আমরা কলেজে চাকর হিসেবে রাখি, আর ও কিনা তোর গায়ে হাত তুলেছে। ওকে তো এটার প্রতিবাদ দিতেই হবে। ওর মনে এত কষ্ট দিব যে ও ভাবতেও পারবে না। ওকে নিয়ে আমি খেলবো, দেখি ও কি করতে পারে। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হচ্ছি ভার্সিটিতে যাওয়ার উদ্দেশ্যে। আর আমার সারা রাত ঘুম আসেনি, শুধু মেয়েটার কথাই ভেবেছিলাম। রেডি হয়ে ভার্সিটির জন্য রওনা দিব। বাইকটা গ্যারেজ থেকে বের করে স্টার্ট দিলাম। ভার্সিটি থেকে যাচ্ছি তো রেডি হয়ে ভার্সিটির দিকে রওনা দিব। বাইকটা গ্যারেজ থেকে বের করে স্টার্ট দিলাম। ভার্সিটির দিকে যাচ্ছি, তখনই রুদ্র কল করলো। কলটা রিসিভ করলাম। তখনই রুদ্র বলে ওঠে, কিরে, এত সকালে কল করেছিস? কোথায় তুই? আর মনে হচ্ছে বাইকের শব্দ পাচ্ছি। এত সকালে কোথায় বের হচ্ছিস? আমি সাইমার সাথে দেখা করার জন্য ওর হোস্টেলে যাচ্ছি। ওর হোস্টেলটা মনে হয় আমাদের ভার্সিটির সামনে। আর তোকে সেজন্য আমি কল করেছি। তুই এখন কোথায় আছিস? শালা, তুই তো দেখছি মেয়েটার প্রেমে পাগল হয়ে গেলি। দাঁড়া, আমার মামাতো বোন ওই হোস্টেল থাকে, আমি আসতেছি। ওরে বললেও খোঁজ নিয়ে আসবে। হারামজাদা, তাহলে তুই এত সময় ধরে বললি না কেন যে তোর মামাতো বোন ওখানে থাকে? তাহলে তো হতো। শালা, বলার মতো সুযোগ আমাকে দিয়েছিস নাকি? তুই তো নিজে একা একা চলে যেতে লাগলি। তোর মনে হচ্ছে আর তর্স হচ্ছে না? আমি বাইকটা নিয়ে রুদ্রর বাসার সামনে আসলাম। কিছুক্ষণ পর ও বের হলো। এরপর ওকে নিয়ে সাইমার হোস্টেলের দিকে গেলাম। এরপর রুদ্র হোস্টেলের ভিতরে প্রবেশ করে ওর মামাতো বোনকে বলে সাইমার খোঁজ নিয়ে আসে। আরে তোর জানেমান এখানেই থাকে, আর ও মনে হচ্ছে এখন ক্যাম্পাসে আছে। তাই চল আমরা ওখানে গিয়ে দেখা করি। রুদ্রকে নিয়ে আমি সাইমার কলেজের সামনে গেলাম। কলেজের ভিতরে প্রবেশ করে দেখলাম ক্যাম্পাসের ভিতর একটা মেয়ে বসে আছে। এতগুলো মেয়ের মধ্যে সাইমাকে চিনতে আমার অসুবিধা হলো না। আমি ক্যাম্পাসের ভিতরে চলে গেলাম। ওখানে গিয়ে দেখলাম সাইমা বসে আছে। আমাকে হঠাৎ করে দেখে সাইমা বলে ওঠে, আবির, তুমি তুমি এখানে হঠাৎ করে? আমি তোমাকে সেদিন কত খুঁজেছিলাম। তোমার ভাইয়ের কাছ থেকে শুনতে পেরেছি তুমি ঢাকায় চলে এসেছো, কিন্তু তুমি আমাকে একটিবার বলনি তুমি ঢাকায় এসেছো। তোমার কোনো নাম্বার আমার কাছে ছিল না, সেজন্য আমি তোমাকে কল করতে পারিনি। তার জন্য তোমার সাথে আমার যোগাযোগ হয়নি। আসলে আমার এখানে একটা বন্ধু ছিল, ও ভীষণ অসুস্থ হয়ে পড়ে। তার জন্যই আমাকে তাড়াতাড়ি ব্যাক করতে হয়। আমি চেয়েছিলাম তোমার সাথে ওখানে আরও কিছু সময় কাটাবো, কিন্তু হয়ে ওঠেনি। কিন্তু আমার বিশ্বাস ছিল তুমি আমাকে ঠিকই খুঁজে বের করবে। আমি সাইমার হাত ধরে বলি, দেখো, সত্যি আমি তোমাকে ভালোবাসি, যার জন্য আমি তোমার কাছে ছুটে এসেছি। আমিও তো তোমাকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু বিশ্বাস করো, তোমাকে আমার ছেড়ে যেতে একটু ইচ্ছে ছিল না, কিন্তু আমি যে না পেরে ওখান থেকে এখানে এসেছি। চলো আজকে আমরা একটু গিয়ে ঘুরে আসি। তখন এই পেছন থেকে রুদ্র আমার হাতটা টেনে নিয়ে বলে ওঠে, কিরে, তোর হয়েছে নাকি? কিছুদিন পর তোর এক্সাম, আর তুই এখন ক্লাস বাদ দিয়ে ওর সাথে ঘুরতে যাবি? ভাই, আমাদের এটা কিন্তু ফাইনাল এক্সাম, আর তুই এই মুহূর্তে এসব কি করছিস? কখনো তুই তো এইভাবে ক্লাস ফাঁকি দিসনি, তাহলে তুই এমন কেন করছিস বুঝলাম না। হঠাৎ করে এমন পরিবর্তন? আরে কয়েকদিন ক্লাস না করলে তেমন কিছুই হবে না। আমি গিয়ে সাইমাকে নিয়ে একটু ঘুরে আসি। তুই ক্যাম্পাসে যা, তোর সাথে আমার ওখানেই দেখা হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই থাক, আমি তাহলে গেলাম। মেয়ের প্রেমে পড়ে তো এখন তাহলে বন্ধুকে তুই বলে গেলি। ঠিক আছে, তাহলে যাচ্ছি, থাক তুই। সাইমা, চলো আমরা আজকে একটু ঘুরে আসি। আমার ক্লাস আছে, তারপরও আমি তোমার সাথে আজকে ঘুরতে যাব, কারণ আমি তোমাকে কষ্ট দিয়েছি। তাই আজকে তোমার এই কষ্টটা দূর করে দেব। কথাটা বলে ক্যাম্পাসের মাঝে সবার সামনে ও আমাকে কিস করে বসে। তার জন্য যেন আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি বুঝতে পেরেছি সাইমা আমাকে ভালোবাসে।
আমি সাইমাকে জড়িয়ে ধরলাম আর সবার সামনে বললাম, তাই নাকি? হ্যাঁ, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, পাগলের মতো। সাইমাকে সবাই সাইমাকে বাইকে উঠিয়ে আমরা দুজন ঘুরতে লাগলাম। আবিরকে বিদায় জানিয়ে ভার্সিটির দিকে হাঁটা দিলাম। ভার্সিটির ভেতরে প্রবেশ করতেই দেখলাম আকাশ আর দুজন দাঁড়িয়ে আছে। আমাকে দেখতেই ওরা ঠেলা মেরে কথা বলে ওঠে। কি রে আকাশ, দেখছি আজকে মানিক জোর দুইটা নাই, শুধু একাই আছে। মানিক তো নাই, সাথে দেখছি শুধু একটাই সিঙ্গেল আছে। ওকে তো এটার প্রতিদান দিতেই হবে। হ্যাঁ বন্ধু, ঠিক বলেছিস। অবশ্য ওর সাথে করে মানায় না কোথায় ফকির আর কোথায় কে। আর আমাদের সাথে বলতে গেলে ব্রাহ্মণ হয়ে চাঁদের কাছে আসা। দেখ, ওই দিন তোকে আবির মেরেছে, তাতেও কি তোর শিক্ষা হয়নি? সেই কবে থেকে তুই ওর সাথে খারাপ ব্যবহার করছিস? ওর পা চাটা তুই বন্ধ কর। তোকে ওর বিষয়ে কথা বলতে কে বলেছে? মুখ সামলে কথা বল ঈশান, না হলে কিন্তু আজকে একটা ঝগড়া হয়ে যাবে বলে দিলাম। আরে তোরা দুজন তো এই ভার্সিটিতে শুধু তোদের বাবার আধিপত্যের জন্য এখানে রয়েছিস, নাহলে এতদিনে তোদের যে পড়াশোনা না হয় এই ভার্সিটি থেকে কবে তোদেরকে তাড়িয়ে দিত। তোরা শুধু বন্ধুত্ব করেছিস আবিরের সাথে, শুধু তোদের স্বার্থের জন্য, যেন তোরা ওর থেকে তোদের পড়াটা বুঝে নিতে পারিস। এতদিন পর বোঝার জন্য ধন্যবাদ। না হলে কি এমন ফকিরের বাচ্চার সাথে আমরা বন্ধুত্ব রাখি? আকাশ, ভদ্রভাবে কথা বল। তুই আমার বন্ধুকে নিয়ে গালি দিবি, এটা কিন্তু আমি সহ্য করতে পারবো না। কি রে, মনে হচ্ছে তুই অনেক বার বেড়েছিস। তোর বাবা এখানের কমিশন হলে কি হয়েছে? আমাকে তো জানিস, আমার বাবা এ শহরের এমপি। একবার কল করলে তোর বাবাকে একদম চাঁদে পাঠিয়ে দিবে। তোদের তো আছে শুধু বাবার ক্ষমতা দেখানোর, এছাড়া তো আর তোদের মধ্যে কিছুই নাই। আর তোরা তো পুরুষ বলে আমার মনে হয় না। কি বললি তুই? আমরা পুরুষ না? তাহলে এই দেখ। এটা বলে ওরা দুজন আমার সাথে লাগার জন্য আসে। এরপর তিনজনের ভেতরে প্রচুর মারামারি হয়। তারপর আমার মাথা ফেটে যায়। হসপিটাল থেকে কল আসে, রুদ্রকে হসপিটালে ভর্তি করানো হয়েছে। আমি সাইমাকে ওর হোস্টেলে দিয়ে হসপিটালে যাই। রুদ্রের কেবিনে গিয়ে দেখি ওর মাথার মধ্যে ব্যান্ডেজ করা, ওর মাথায় ও জোড়া দেওয়া। আমি ওর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কি রে, তোর এমন অবস্থা কি করে হলো? তুই কি কোথাও মারামারি করতে গিয়েছিলি নাকি? তোর জন্যই তো সবকিছু হলো। ঈশানের আকাশ, ওরা দুজন আমাকে মারলো। আমি ওদেরকে বাধা দিতে চেয়েছিলাম, তাই ওরা আমাকে মেরেছে। তুই আবার কেন ওদের সাথে লাগতে গিয়েছিস? ওরা কুকুর, তাই কুকুরের সাথে কি তুইও ঘেউ ঘেউ করবি নাকি? ওরা তোর নামে বাজে কথা বলছিল, তাই আমার প্রচুর রাগ হয়। তাই আমি আর রাগ সামলাতে না পেরে ওদের সাথে লেগে যাই। ওদেরকে এর জবাব আমি ঠিকই দেব, শুধু সময়ের অপেক্ষা। কিছুদিন সময় যাক, এরপর আমি বুঝিয়ে দেব ওদের এসব করার ফল কি হতে পারে। আপাতত কিছুদিন রেস্ট কর, তোর এখন ভার্সিটিতে যাওয়া লাগবে না, কিছুদিন পরে না হয় যা। রুদ্রের সাথে দেখা করে হসপিটাল থেকে বের হলাম, তখনই দেখলাম আমার ম্যানেজার সাহেবের কলটা রিসিভ করতে ওপাশ থেকে মেহরাব সাহেব বলে ওঠে, ছোট মালিক, আপনি কোথায় আছেন? আপনি এখনই হাসপাতালের এদিকে আসেন, আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে। তারপর আমি হাসপাতালে গেলাম। আর হসপিটালে গিয়ে দেখি উনি এখনো আইসিইউর মধ্যে আছে, তাই আমি ওনার রুমে গেলাম। তখনই ওনার মুখের অক্সিজেনটা খুলে আমাকে বলে ওঠে, আমি আপনার বিষয়ে সবকিছু খোঁজ নিয়ে শুনেছি। আপনি সত্যি এই মেয়েটার পিছনে এত পাগল হয়েছেন কেন? মেয়েটাকে কি এতটাই আপনার কাছে ভালো লেগেছে? আমি একটা মুচকি হাসি দিলাম। মুচকি হাসি দিয়ে মেহরাব সাহেবকে বললাম, আমি জানি না, কিন্তু একটা কথা কি, মেয়েটা যখন আমার পাশে থাকে তখন আমার যেন পুরো দুনিয়াটাই অন্যরকম হয়ে যায়। মনে হয় আমার সাথে আমার মা বাবা সবাই আছে, কারণ ওর মাধ্যমে আমি সব ভালোবাসা আর সব সুখ খুঁজে পাই। তাহলে আমি আপনাকে আর কিছু বলবো না, আপনার যা মন চায় তাই করুন। আপনি যদি মেয়েটাকে ভালোবাসেন তাহলে মেয়েটাকে আপনি বিয়ে করুন, আসল পরিচয় আপনি জানিয়ে দিন। আমি ভাবছি আর কিছুদিন পর আমার ফাইনাল এক্সামের পর আমি ওকে আমার সব কিছু বলে দেব। আপনার যা মন চায় তাই করুন। মেহরাব সাহেবের সাথে কথা বলে ওখান থেকে আমি বাসায় চলে আসি। আপনি জানেন না ছোট মালিক, মেয়েটা যে ভালো না, ওরা যে ছলনাময়ী। ওই মেয়েটাকে আমি ভালো করেই জানি, ওর সম্পর্কে সব খোঁজ খবর নিয়ে আমি রেখেছি। কিন্তু আপনি ওর প্রেমে পড়ে গেছেন, তাই আমি কিছু বলবো না। কিন্তু ও যদি আপনার কোনো ক্ষতি করতে চায় তাহলে আমি কিন্তু ওকে ছাড়বো না, আমি ওকে ওখানেই মেরে ফেলবো। জাফর, এদিকে আয়,
তুই ছোট মালিকের সব সময় পাশে থাকবি। যদি কোনো বিপদ দেখিস তখন আমাকে কল করবি। আর আমি কিছুদিন পরে এখানে রিলিজ পাবো। সাইমা জান, তুমি ওই আবিরের সাথে কিভাবে প্রেমের খেলাটা খেলতেছো? এই, ও তো আমার প্রেমে পাগল হয়ে গেছে। বিশ্বাস করো, ওর মতো এমন পাগল ছেলে আমি কখনো আর দেখিনি। আমি তো তাই চাই, তুমি ওকে তোমার প্রেমে পাগল বানিয়ে ছেড়ে দিবে। আর এই নাও তোমার গিফট। এটা বলে ঈশান আমার হাতে একটা আইফোন 16 প্রো ম্যাক্স হাতে তুলে দেয়। ওয়াও বেবি, তুমি অনেক ভালো। তাহলে চলো, তোমাকে আজকে হোটেলে নিয়ে যাই। মেয়েটা দেখে আমার থেকে অনেক বেশি জঘন্য। যা ভেবেছিলাম তার থেকে দেখি বেশি টাকা পেলে এই মেয়েরা যে এমন কিছু করতে পারে তা আমি কখনো ভাবিনি। এর মধ্যে কিছুদিন কেটে যায়। রুদ্র মনে হয় সুস্থ হয়ে গিয়েছে। এতদিন ওকে কল করা হয়নি। ভাবছি ওর সাথে দেখা করব। বাইরে থেকে ওষুধ আনতে গিয়ে আমি সামনে যা দেখি তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কারণ আমার সামনে আমি দেখতে পাচ্ছি ঈশান আর সাইমা দুজনে আবাসিক হোটেল থেকে বের হচ্ছে। আর এটা দেখার পর আমি যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমি সোজা সাইমার কাছে গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম, অনেক খারাপ তুমি? উপরে দেখতে মাসুম আর সুন্দর হলে কি হচ্ছে, তোমার হৃদয়টা পুরো জঘন্যতম। তাতে তোমার সমস্যা কি? তোমার সাথে তো আমি খেলছি না। একদম চুপ, তুই একটা কথাও বলবে না? তোর এই নোংরা কথায়। তোর এত বড় সাহস, তুই আমার গার্লফ্রেন্ডকে গায়ে হাত তুলিস? তোকে তো আজকে শেষ করেই ফেলবো। ওর বন্ধুর জন্য আজকে অনেক দরদ দেখাচ্ছে। দেখবে আগামীকাল ওর বন্ধু ওকে কিভাবে ধাক্কা দিয়ে বের করে দেয়। চুপ কর একদম। তোর ওই মুখে আমার বন্ধুর নাম ডাকবি না, আমার বন্ধুর কথা বলবি না তোর ওই নোংরা মুখে। আমার বন্ধুর কথা মানায় না। তোদের বিষয়ে সবকিছু খুলে বলবো আমার বন্ধুকে। তুই কি ভেবেছিস আমার বন্ধু আমার কথা শুনবে না? দেখা যাবে। তুমি তোমার বন্ধুকে গিয়ে সবকিছু খুলে বলো। আমি ওখান থেকে সোজা চলে গেলাম আবিরের কাছে। বেবি, ও তো সবকিছু আবিরকে গিয়ে খুলে বলবে, তখন কি হবে? আরে জান, তুমি এত চাপ নিচ্ছ কেন? ওই ফকিরের বাচ্চা আমার প্রেমে পাগল হয়ে আছে। এখন আমি যা বলবো তাই শুনবে। আমি কল করে বলছি। সাইমার সাথে দেখা করব, তাই রেডি হয়ে বের হব। আর সাইমার জন্য আজকে একটা কিছু গিফট নিয়ে যাব। কিন্তু আমার কাছে তো সব ব্র্যান্ডের ভালো ভালো দামি দামি জিনিস, এগুলো তো চিনতে পারবে না। যদি কেউ নিয়ে যায়, না থাক, অন্যদিন ওকে এসব দেব। আর একজন তো শেষ, আর কিছুদিন পরেই তো আর এক্সাম তো শেষ। আর কিছুদিন পরে তো আমি অফিসের সব দায়িত্ব নিয়ে নিব। তখন আমি সাইমাকে বিয়ে করে ঘরে নিয়ে আসব। তখন আমার সব কিছুই তো ওর হয়ে যাবে। তাহলে এখন দেওয়ার কোনো প্রয়োজনই নেই। তখনই হঠাৎ করে ফোনটা বেজে ওঠে। দেখি সাইমা কান্না করছে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে সাইমার কান্নার শব্দ শুনে বুকটা কেঁপে ওঠে। তাড়াহুড়ো করে বলে উঠি, কি হয়েছে সাইমা তোমার? তুমি বিশ্বাস করবে না আজকে আমার সাথে কি হয়েছে। যদি আমি কথাটা বলি তাহলে তুমি হয়তোবা আমার সাথে রাগ করতে পারো। আরে বাবা, আমি তোমাকে বিশ্বাস করব না তো কাকে বিশ্বাস করব? তুমি ছাড়া আমার আপনার কি আছে বলো? তোমার সাথে কি হয়েছে, কেনই বা কান্না করছো? তোমার বন্ধু রুদ্র আমার গায়ে হাত তুলেছে। কেন জানো? কারণ আমি তোমার বন্ধুর সাথে হোটেলে যাইনি। কেন? তার জন্য তোমার বন্ধু আমার সাথে জোর করত। কারণ তোমার বন্ধু নাকি আমাকে আগে থেকেই ভালোবাসে। আর আমি আর কিছু বলতে পারবো না। আমি তোমার সাথে আর দেখা করতে চাই না। আমি তোমাকে দূর থেকেই ভালোবাসবো। আমি চাই না তোমাদের বন্ধুদের কোনো ক্ষতি হোক। তাই আমি তোমার থেকে চলে যেতে চাই। তুমি শান্ত হও। যদি তোমার সাথে এগুলো করে থাকে, আমি কখনো ওকে ক্ষমা করবো না। ওকে আমি কখনো ছাড় দেব না। আবির, তুই বাসায় আছিস? তোর সাথে আমার কথা আছে। সাইমার কথা শুনে আমার যেন পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। রুদ্র এমন একটা কাজ করবে তা আমি স্বপ্নেও ভাবিনি। তখনই রুদ্রের কণ্ঠের শব্দ শুনে আমি নিচে আসলাম। নিচে এসে দেখি রুদ্র দাঁড়িয়ে আছে। তখনই আমাকে বলে ওঠে, বন্ধু সাইমা মেয়েটা ভালো না। আজকে ওর চরিত্র সম্পর্কে আমি তোকে বলতে এসেছি। চুপ, একদম চুপ। ওই বিষয়ে আমি একটা কথাও তোর কাছ থেকে শুনতে চাই না। তুই আগে আমাকে এই প্রশ্নের উত্তর দে, তুই কি সাইমার গায়ে হাত তুলেছিস? হ্যাঁ, আমি ওর গায়ে হাত তুলেছি, কারণ ও একটা চরিত্রহীনা। কথাটা শোনা মাত্রই আবির আমার গায়ে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়, যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার জন্য এমন দৃশ্য দেখার পর পায়ের নিচ থেকে মাটি সরে গেল। যে আমার প্রাণপ্রিয় বন্ধু আমার গায়ে হাত তুলেছে শুধু একটা মেয়ের কথা শুনে। রুদ্র, বিশ্বাস কর, তোকে আমি মেরেছি। খুব কষ্ট লাগছে।
আমার মন চাচ্ছে আমার হাতে থাকা যে পিস্তলটা আছে ওটা দিয়ে তোকে গুলি করে মেরে ফেলি। তোকে আমি নিজের ভাইয়ের থেকে বেশি ভালোবেসেছিলাম, কিন্তু আর তুই কি প্রতিদান দিলি আমাকে? শেষমেশ এমন একটা কাজ করেছিস তুই। তুই এখন আমার কাছে কি বলতে এসেছিস? তুই বলতে এসেছিস সাইমা খারাপ একটা মেয়ে, এগুলো বলতে এসেছিস? আমি জানি তুই ওর সাথে কি করেছিস। সাইমা আমাকে সবকিছুই বলেছে। তোকে যদি আমি নিজের বন্ধু না মনে করতাম তাহলে আজকে হয়তো বা তোর নিথর দেহ এখানে পড়ে থাকতো। তুই আমাকে মেরেছিস, আমার দুঃখ নেই, কিন্তু তুই আমাকে একটিবারের মতো বোঝার চেষ্টা করলি না। যদি তোর হাতের পিস্তলটা দিয়ে আমাকে গুলি করে মেরে ফেলতি, আমার আফসোস হতো না। যত না আফসোস হয়েছে তুই আমাকে বিশ্বাস করলি না। তুই এখনই আমার চোখের সামনে থেকে চলে যা, আমি তোর মুখও দেখতে চাই না। তুই আমার বন্ধু নামের কলঙ্ক। তুই এখন প্রেমে অন্ধ, তাই মিষ্টি কথা এখন তোর কাছে তেতো লাগবে। তাই তোকে আমি কিছু বলবো না, শুধু হতাশ মন রেখে তোর থেকে চলে যাচ্ছি। ভালো থাকিস, সুখে থাকিস, এই দোয়াই সবসময় করবো। রুদ্র কথাগুলো বলে ওখান থেকে চলে যায়। আমি যেন নিজের হাতটা চাপড়ে ধরে রেখেছি, কারণ নিজের প্রাণের চোখ বন্ধুকে আমি এই হাতে থাপ্পড় মেরেছি। সন্ধ্যাবেলা আমি সাইমার সাথে দেখা করি, ওখানে গিয়ে ওকে বুঝিয়ে বলি। এরপর ও বলে, জান, তোমার এসব নিয়ে চিন্তা করা লাগবে না। আমি সব সময় তোমার পাশে আছি, কেউ থাকুক বা না থাকুক, আমি সব সময় তোমার পাশে অবশ্যই থাকবো। সাইমার সাথে আরো কিছু সময় কাটিয়ে বাসায় চলে আসি। সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই বাসায় কাজের লোকেরা খাবার দিয়ে যায়। খাবার খেয়ে শুয়ে পড়ি। সকালবেলা রেজাল্ট দেবে, রেজাল্ট দেখার জন্য যেতে হবে। আবির বাবা, ঘুমিয়ে পড়েছো নাকি? তোমার সাথে কিছু কথা ছিল। না, এখনো ঘুমাইনি, ঘুমাবো ভাবছি। কিছু বলবেন নাকি? আমি ভাবছি আগামীকাল বড়সড় একটা মিটিং রাখবো। ওখানে তোমার সাথে সবাইকে পরিচয় করিয়ে দেব। ওখানে শহরের সবচেয়ে ধনী ব্যবসায়ীরা তোমার সাথে দেখা করার জন্য উপস্থিত থাকবে। যেহেতু এক্সাম শেষ, তাহলে সমস্যা নেই। আপনি সবার সাথে একটা মিটিং এর আয়োজন করুন, আর আমিও সাইমাকে আজকে সকালে সবকিছু বলবো। আমি ও সবার সাথে দেখা করব। ঠিক আছে, তাহলে আমি গেলাম। কথাটা বলে আমি ওখান থেকে বের হয়ে গেলাম, আর মনে মনে বলছে, আপনি এখনো জানেন না আবির বাবু, এই মেয়েটার সাথে আপনি এতদিন ধরে ভালোবেসেছেন, সে মেয়েটা যে ভালো না, যার জন্য আপনি আপনার বন্ধুকে ছেড়ে দিলেন। সকালবেলা ভার্সিটিতে প্রবেশ করতে দেখলাম সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে। তার কারণটা আমি ঠিক বুঝতে পারলাম না। এতদিন তো কেউ আমাকে দেখে হাসাহাসি করেনি, হয়তোবা আমার পোশাক আশাক দেখে অপমান করেছে, আমাকে সাধারণ মানুষ ভেবেছে। কিন্তু এখন হাসাহাসি করার করার কারণটা খুঁজে পাচ্ছি না। সবাইকে এড়িয়ে গিয়ে আমি আমার রেজাল্ট বোর্ডে গিয়ে দেখলাম, যা দেখার পর আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। কারণ আমার যেটা ফার্স্ট প্রত্যেক বছর ছিল, এখন আমি সবার লাস্টে নেমে আসলাম। এতদিন হয়তো বা সাইমার সাথে আমার সম্পর্ক থাকার কারণে আর ওর সাথে আমার এত ঘোরাঘুরির কারণে পড়াশোনায় মন দেওয়া হয়ে ওঠেনি। দেখলাম একেবারে রুদ্র প্রথমে আছে। একটা ছেলেকে জিজ্ঞাসা করলাম, তখন ছেলেটা বলল ও নাকি লন্ডনে চলে গেছে। কথাটা শুনে একটু খারাপ লাগলো, কারণ আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি। হয়তোবা ওর কথাটা আগে আমার শোনা উচিত ছিল। ওর সাথে আসলে কি আমি কাজটা ঠিক করেছি, নাকি আসলে ওর অন্যায় ছিল? আমার একটু এটা নিয়ে ভাবা উচিত ছিল। পরীক্ষার রেজাল্ট নিয়ে আমার মাথা ব্যথা নেই, কারণ আমি তো আমার ব্যবসা সামলাবো। ভাবছি আজকে আমি সাইমাকে সবকিছু খুলে বলবো। তাই রেডি হয়ে ওর সাথে দেখা করার জন্য আমি ওর ক্যাম্পাসে যাব। তখনই রাস্তার মাঝে মেহরাব সাহেব কল করে বলে, তোমাকে আমি আজকে বড় একটা ম্যাজিক দেখাবো। তুমি যদি 5 তারকা আবাসিক হোটেলের সামনে চলে আসো, রুম নাম্বারটা তোমাকে আমি পাঠিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপের মধ্যে। ওখানে গিয়ে তুমি প্রবেশ করো। মেহরাব সাহেবের হয়েছেটা কি কিছুই বুঝলাম না আমি। কিছু আর না বলে ওনার কথা শুনে আমি ওই লোকেশনে চলে গেলাম। উনি আমার কাছ থেকে কি জানতে চাচ্ছে, বা আমাকে কি জানাতে চাচ্ছে, কিছুই তো বুঝলাম না। আবাসিক হোটেলের ভিতরে ঢুকলাম। ঢুকে আমি যখনই ভিতরে প্রবেশ করব, একটা ছেলে বাধা দেয়। তখনই ম্যানেজার এসে ছেলেটাকে ভিতরে ঢুকতে দেওয়ার জন্য বলে। আমি ভিতরে প্রবেশ করি। রোল নাম্বার গিয়ে আমি দরজা যখনই খুলে, দরজা খোলা মাত্রই ভিতরে আমি দেখি সাইমা আর ঈশান দুজনে জামা কাপড় ছাড়া একই বিছানার মধ্যে। যা দেখার পর আমি যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। তখন আমি চিৎকার করে বলে উঠি, সাইমা, এসব কি? বেবি, তুমি দেখে ফেলেছো? সরি বেবি, আসলে না, তোমাকে আজকে সত্যি কথাটা বলতাম, কিন্তু বলা হয়ে ওঠেনি। আমি না তোমাকে না, এই ঈশানকে ভালোবাসি, কারণ ওর টাকা আছে, তোমার নেই।
আমি যেন সাইমার কথা শুনে নিজের কানকেও বিশ্বাস করাতে পারছি না। আমার আমার যেন পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। যাকে নিজে থেকেও বিশ্বাস করে ভালোবেসেছি সে আমার বুকে ছুরি মেরেছে। তখনই ঈশান বলে ওঠে, আমি জানি ওরা সব সময় টাকাওয়ালা ছেলেকে ভালোবাসে, তাই আমি ওকে আমার টাকা দিয়ে নিজের করেছি। আর দেখ তুই সেদিন আমার গায়ে হাত তুলেছিস, তাই তোর সাথে প্রতিশোধ নেওয়ার জন্য আমি সাইম আমি সাইমাকে তোর সাথে প্রেমের অভিনয় খেলার জন্য পাঠিয়ে দিয়েছিলাম। আমি যেন নিজেকে আর সামনে রাখতে পারলাম না। পেছন থেকে আমার পিস্তলটা বের করে ঈশানের গায়ে একটা গুলি করি। সাথে সাথে ঈশান ওখানে মারা যায়। তখনই সাইমা এই দৃশ্যটা দেখে দৌড়ে আমার কাছে চলে আসে। এসে আমার পা ধরে বলতে শুরু করে, আমাকে ক্ষমা করে দাও আবির, আমি সত্যি তোমাকে ভালোবাসি। ও আমাকে জোর করে এখানে নিয়ে এসেছিল। সাইমার কথা যেন আমার কানে এখন বিষের মতো লাগছিল। তখন আমি ওকে আমার পা থেকে লাথি দিয়ে ফেলে দিয়ে বলে উঠি, আরে আমি সবসময় ছদ্মবেশে থাকতাম যাতে আমার টাকার অহংকার না থাকতো। সবসময় আমি সরলভাবে চলতাম, যেন কখনো আমাকে দেখে মনে হতো না আমি কোটিপতি। আরে আমি যদি চাইতাম ঈশানের মতো হাজারটা ছেলে এক হাতে কিনে অন্য হাতে বিক্রি করে দিতাম। আরে আমার কাছে টাকার কোনো অভাব ছিল না। আমি চাইলে তোর মতো হাজারটা মেয়ে আমার দাস হিসেবে বানিয়ে রাখতে পারতাম। তোকে আমি মন থেকে ভালোবেসেছিলাম, কিন্তু তুই আমার সাথে কি করেছিস? প্রতারণা। তোর জন্য আমি আমার ভাইয়ের চেয়েও সবচেয়ে বড় একজন বিশ্বাসী মানুষ বন্ধুকে হারিয়েছি, যাকে আমি নিজে থেকে বেশি ভালোবাসতাম। তাকে আমি ঘৃণা চোখে দেখেছিলাম এতদিন তোর জন্য। আরে আমার খান গ্রুপ ইন্ডাস্ট্রিজ এর সবকিছু তোকে আমি দিয়ে দিব ভেবেছিলাম, তুই সবসময় সুখী থাকবি এই আশায়। কিন্তু তুই আমার সাথে কি করলি? প্রতারণা ছাড়া তোর কাছে আমি আর কিছুই পেলাম না। আমার ভুল হয়েছে, তুমি আমাকে একটা সুযোগ দাও। তুমি আমাকে যা বলবে আমি তাই করব। আমি সবসময় তোমাকে ভালোবাসবো। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। তোর মতো বেইমানের কখনো ক্ষমা নেই। আমি শত্রুকে মাফ করতে পারি, কিন্তু বেইমানকে না। তোর জন্য আমি সবকিছু হারিয়েছি। আমার ভালোবাসার সব মানুষ আমার কাছ থেকে দূরে চলে গিয়েছে শুধু তোর জন্য। তোরা কখনো কাউকে ভালোবাসতে পারবি না, শুধু মানুষের টাকাকেই তোরা ভালোবাসবি। তোদের মধ্যে কোনো হৃদয়ই নেই। আর একটা কথা না বলতে দিয়ে আমার হাতে থাকা পিস্তলের 5টা বুলেট ওর বুকে চালিয়েছিলাম, আর ওখানে বসে কান্নায় ভেঙে পড়লাম। তখনই মেহরাব সাহেব এসে বলে ওঠে, আমি পুলিশকে বুঝিয়ে দেব, সব কিছুর ব্যবস্থা আমি করব। আপনি আমার হাতের পিস্তলটা দিয়ে দেন। না, আমি অন্যায় করেছি। আমি আমার নিজের বন্ধুর সাথে খারাপ ব্যবহার করেছি। আমি সবার সাথে খারাপ ব্যবহার করেছি। আবার আমার শাস্তি পাওয়া উচিত। আমি অন্যায় করেছি, আমি অন্যায় করেছি। এমন ছেলে মানুষই করবেন না। আমাকে আপনার পিস্তলটা হাতে দিন। মেহরাব সাহেবের একটা কথাও আমি শুনলাম না। পুলিশ চলে আসে। পুলিশকে সব সত্য কথা খুলে বলে পুলিশ আমাকে থানায় নিয়ে যায়। আমাকে মেহরাব সাহেব অনেক টাকা দিয়ে বের করতে চেয়েছিল, কিন্তু আমি ওনাকে বারণ করি। তাই আদালতে সব সত্য কথা বলে দিই। আর আমি চাই আমার যেন শাস্তি হয়। তাই বাংলাদেশ আদালত আমাকে 5 বছর কারাদণ্ড দেয়। আজ 5 বছর পার হয়ে আমি জেলখানা থেকে বের হই। আবার আমার নিজের ব্যবসা বাণিজ্য দেখাশোনা শুরু করি। আজ আমি সবল ব্যবসায়ী, কিন্তু আজকে আমার হৃদয় নেই, নেই আমার ভালোবাসার মানুষ। আছে শুধু আমার এক বুক কষ্ট ভরা। তাই আবারও সেই আমার 1 বছর পর রাঙামাটিতে এসেছি একটু ঘোরার উদ্দেশ্যে। পাহাড়ের চূড়ায় এসে হাত দুটো সূর্যের দিকে মিলিয়ে দিয়ে চিৎকার করে বলে উঠি, এই প্রকৃতি, তুমি আমাকে কেন এখানে নিয়ে এসেছিলে? আর এখানে এনে কেনই বা তুমি আমাকে একটা বিশ্বাসঘাতক মেয়েকে আমার জীবনে দিয়েছো, যে আমার জীবনটাকে এলোমেলো করে দিয়েছে। নিজের জীবনের সব থেকে আনন্দের মুহূর্তগুলো আমার শেষ করে দিয়েছে। আমি তো বেশি কিছু চাইনি, শুধু চেয়েছিলাম একটু ভালোবাসা, আর কিছু না। শুধু একটু সুখ আর একটু শান্তি। এছাড়া আমার তো আর কিছুই চাওয়ার ছিল না তোমার কাছে। আজ প্রকৃতি জানান দিচ্ছে, হৃদয় মাঝে আমি হারিয়ে গেছি তার নিরঞ্জনায়। আমি ডুবেছি এক কালো মেঘে ঢাকা মায়াবী মেয়ের মায়ে, যার মায়া থেকে আমাকে উদ্ধার করতে বৃষ্টি, মেঘ, বাতাস কেউ এলো না। চিৎকার করে আমি ডেকে তোমাকে বলেছি, আমার মতো এমন হতভাগা কাউকে বানিও না। আমার তো স্বপ্ন কারিগরি টাকা ছিল না। আমার তো স্বপ্ন ছিল না আধিপত্যের। আমার তো শুধু একটা ছোট স্বপ্ন ছিল। আমি তো শুধু স্বপ্নে ভেবেছি আর দেখেছি শুধু তাকে নিয়ে এই রাঙামাটিতে, এই সুন্দর একটি পাহাড়ি অঞ্চলে ছোট একটা কুঠিরে তাকে নিয়ে আমি বসবাস করব, যেখানে দুজনে সন্ধ্যা হলে একটা মাচাঙের ওপর বসে গল্প করব।
সে আমার কাঁধে মাথা রাখবে আর বাতাস এসে আমাদের কানে বাঁশি বাজাবে। মুহূর্তটা দেখার জন্য আমি যে শুধু অপেক্ষায় ছিলাম, কিন্তু আজ প্রকৃতি আমার কাছে সবকিছু কেড়ে নিয়েছে। আজকে হয়তোবা ভালোবাসাটা পূর্ণতা দিলাম না, প্রতিদিনই তো ভালোবাসা পূর্ণতা পায়। আজকে না হয় একটা ভালোবাসা অপূর্ণই থেকে যায়। আসলে বর্তমান সমাজটা নিয়ে এই গল্পটা লেখা, কারণ বর্তমানে এখন টাকা ছাড়া কেউ ভালোবাসা চায় না। যারা সত্যিকারের অর্থে একজন মানুষকে ভালোবাসে কিন্তু সে ভালোবাসার মর্মটা দেয় না, তার কারণে এই গল্পটা আমার লেখা। আপনাদের কাছে একটাই আমার অনুরোধ, আপনারা যদি কাউকে ভালোবাসেন দয়া করে তাকে কষ্ট দেবেন না, কারণ ভালোবাসা একটা পবিত্র স্থান। এই পবিত্রতা কখনো নষ্ট করবেন না। ভালোবাসার মানুষকে আঁকড়ে ধরে সবসময় বেঁচে থাকুন। আজকের গল্পটা কেমন হয়েছে জানি না, যদি খারাপ হয় তাহলে দয়া করে মাফ করে দিবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন।